কোনো পতিতার মেয়েকে আমার ছেলের বউ করব না আমি। রাহাত, উঠে আসো। বিয়ের আসরে বরের মায়ের এহেন কথায় পরিবেশ থমকে গেল। সবাই কানাঘুষো শুরু করলো। কনের বাবা বিচলিত গলায় বলল, কি বলছেন আপনি? ঠিকই বলছি। আপনার বউ যে পতিতা ছিল বলেননি তো? অবশ্য বললে কি আর মেয়ে গছাতে পারতেন? আর পতিতার মেয়ে তো পতিতাই হয়। আজ শুদ্ধতার সাথে রাহাতের বিয়ে। বিয়ের আসরে সবাই উপস্থিত। কাজীও বিয়ে পড়ানো শুরু করেছিল, কিন্তু হঠাৎ বরের মা এমন কথা বলে বিয়ের পরিবেশ পণ্ড করে দিল। সবাই কানাঘুষো শুরু করলো। নিজের মায়ের নামে এইসব কথা শুনে শুদ্ধতা কান্না করছে। আর শুদ্ধতার বাবা আরমান সাহরিপ রেগে গেলেন স্ত্রীর নামে এসব বাজে কথা শুনে। তিনি রেগে রাহাতের মাকে বললেন, মুখ সামলে কথা বলবেন। আপনি আমার স্ত্রীকে যা তা বলতে পারেন না। আমি যা তা বলছি না, আপনার প্রতিবেশী এবং আপনার আত্মীয় স্বজনের মধ্যেও অনেকে বলেছে। নিশ্চয়ই কেউ এমনি এমনি মিথ্যে বলবে না। আরমান সাহেব অপমানে মুখ কালো করে ফেললেন। কথাগুলো সত্যি, তবে বিয়ের আগে এই কাজ ছেড়ে দিয়েছিল শুদ্ধতার মা। শুদ্ধতার বাবাকে ভালোবেসে বিয়ে করে। তারপর শুদ্ধতার জন্মের সময় সে মারা যায়। একমাত্র মেয়ে বাবার কাছেই বড় হয়। মেয়ের জন্যই আরমান সাহরিব দ্বিতীয় বিয়ে করেননি। তবে আজ যে বদনাম হলো, তাতে শুদ্ধতার বিয়ে দেওয়া মুশকিল হয়ে যাবে। তিনি রাহাতের মায়ের হাত ধরে বললেন, বিআই সাহেব, প্লিজ দয়া করুন। মা মরা মেয়ে শুদ্ধতা, ওর মায়ের জন্য ওকে দোষী করবেন না। ও অনেক ভালো মেয়ে। জি না, আমি কোনো পতিতার মেয়েকে ঘরের বউ বানাতে পারবো না। সরি। রাহাত, তাড়াতাড়ি এসো। মায়ের কথা মতো বাধ্য পুতুলের মতো রাহাত উঠে চলে গেল। আরমান শাহরিব বাধা দিয়েও পারলেন না আটকাতে। আরমান শাহরিব মেয়ের কাছে এসে বললেন, কাঁদিস না মা, আমি তোর বিয়ে দিয়েই ছাড়বো। বিয়ে বাড়িতে অনেক ছেলেই উপস্থিত ছিল যারা শুদ্ধতাকে পছন্দ করত, কিন্তু এখন কেউই বিয়ের জন্য রাজি না। আরমান শাহরিব ভেতরে ভেতরে হতাশ হয়ে পড়লেন। এদিকে অর্ধেকের বেশি মেহমান চলে গেছে, আর যারা আছে তারাও আস্তে আস্তে চলে যাচ্ছে। হঠাৎ একটা মাঝবয়সী লোক এসে দাঁড়ালো আরমান শাহরিবের সামনে। লোকটার মাথায় কাঁচা পাখা চুল, বড় ভুঁড়িটা বের হয়ে আছে, চোখে চশমা, তবে লম্বা ভালোই। লোকটা আরমান শাহরিবকে বলল, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আরমান শাহরিব লোকটার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, আপনি কে? আমি রাহাতের ফুফাতো মামা। আমি বিয়ে করিনি এখনো। লোকটা ফ্যাস ফ্যাসে গলায় বলল, আসলে ওর গলায় এমন, কথাও বলে এভাবেই। প্রথমে রাহাতের ফুফাতো মামা এটা শুনে আরমান শাহরিব চটে গেলেন, কিন্তু পরক্ষণেই ভাবলেন এটা উত্তম প্রতিশোধ হবে। ঘুরে ফিরে ওদের কাছে মেয়ে বিয়ে দেবে। আরমান শাহরিব রাজি হলেন। যে কয়জন আত্মীয় স্বজন ছিলেন তাদের নিয়ে বিয়ের আয়োজন শুরু হলো। গোমটার ফাঁক দিয়ে শুদ্ধতা আধবুড়ো লোকটাকে দেখে শিউরে উঠল। মনে মনে বলল, এই লোকটাকে বিয়ে করার চেয়ে বোধ হয় গলায় ফাঁস নেওয়াই ভালো ছিল। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। শেষে কিনা বুইড়া ব্যাটা জুটলো কপালে। শুদ্ধতা কাঁদতে কাঁদতে কবুল বলল। কবুল বলার সময় মনে হচ্ছে যেন দম আটকে আসছে। বিয়ে শেষ হওয়ার পর বিদায়ের সময় শুদ্ধতার বাবাকে জড়িয়ে ধরে বলল, বাবা, কেন তুমি আমাকে এই বুড়ো লোকটার সাথে বিয়ে দিলে? আমি থাকতে পারবো না এই লোকটার সাথে। আরমান শাহরিব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, বয়স ম্যাটার করে না সম্পর্কের ক্ষেত্রে মা, তুই সুখেই থাকবি। তারপর শুদ্ধতা যেতে না চাইলেও ওকে গাড়িতে উঠিয়ে দিলেন। এই লোকটা বুড়ো হলেও এর অনেক টাকা আছে। চালকের আসনে লোকটা বসলো, আর শুদ্ধতা পাশের সিটে। গাড়িতে বসেও শুদ্ধতা কাঁদছে। লোকটা শুদ্ধতাকে বারবার দেখছে, তাতে যেন শুদ্ধতা আরো ভয় পাচ্ছে। ও শুনেছে বুড়ো লোকগুলো খুব লুচ্চা হয়। এবার নিজের পরিণতির কথা ভাবতেই আর কাঁদতে ইচ্ছে হচ্ছে ওর। সন্ধ্যার সময় ওরা একটা বড় বাড়ির সামনে এসে পড়লো। লোকটা গাড়ি থেকে নেমে শুদ্ধতাকেও নামতে ইশারা করলো। শুদ্ধতা বাড়িটা দেখে মনে মনে বলল, সবই তো আছে, শুধু বয়সটা কম হইলে কি হইতো। লোকটা শুদ্ধতাকে নিয়ে বাড়ির ভেতরে গেল। বাড়িটা ডুপ্লেক্স। দোতলায় একটা রুমের সামনে এসে দরজার উপর বুড়ো আঙুল রাখতেই দরজা খুলে গেল। এত অত্যাধুনিক সিকিউরিটি সিস্টেম দেখে শুদ্ধতা অবাক হয়ে গেল। লোকটা ভেতরে ঢুকে বলল, এটা আমাদের বেডরুম। রুমটা অনেক বড় আর অনেক সুন্দর। শুদ্ধতা স্পঞ্জের নরম তুলতুলে বিছানায় বসে পুরো রুমটা দেখতে লাগলো। সবকিছুতে আভিজাত্যের নিদর্শন। তবে এত বড় বাড়িতে লোকটা একা থাকে নাকি আরো কেউ আছে? তবে ওপরে আসার সময় তো কাউকেই দেখা গেল না। একজন সার্ভেন্টকেও পাওয়া গেল না। বিষয়টা আশ্চর্য লাগছে।
আর এটাও খটকা লাগছে যে সে শুদ্ধতাকেই কেন বিয়ে করতে গেল, তো এমন পরিস্থিতিতে। রুম দেখতে দেখতে খেয়াল করলো বুড়ো লোকটা রুমে নেই। এই সুযোগে দরজাটা আটকে দেওয়া যায়। শুদ্ধতা উঠে দরজা আটকে দেওয়ার আগেই আবারও লোকটা এসে হাজির। সে শুদ্ধতাকে বলল, চেঞ্জ করে নাও, তোমার লাগেজ নিয়ে এসেছি। শুদ্ধতা নিজের লাগেজটা থেকে ওখান থেকে একটা সুতির শাড়ি নিয়ে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে নিল আর ভারী গহনাগুলো খুলে রাখলো ড্রেসিং টেবিলে। হঠাৎ ড্রেসিং টেবিলের আয়নায় দেখলো লোকটা ওর দিকেই এগিয়ে আসছে। শুদ্ধতা ভয়ে কাঁদো কাঁদো গলায় বলল, দেখুন, আপনি আমার দাদুর মতো। আমার সর্বনাশ করবেন না প্লিজ। আপনার পায়ে পড়ি প্লিজ। আমার বান্ধবীদের মুখ দেখাতে পারবো না। সবাই আপনাকে দাদু আর আমাকে নাতনি বলবে। লোকটা থমথমে গলায় বলল, যে যা বলুক, তুমি তো আমার বউ। কিসের বউ? আমি এই বিয়েতে রাজি ছিলাম না, বাবার জন্য করেছি। প্লিজ আপনি আমার দিকে এগোবেন না, তা না হলে কিন্তু আমি নিজেকে শেষ করে দিব। এটা বলে শুদ্ধতা আশেপাশে কিছু খুঁজতে লাগলো, কিন্তু আফসোস কিছুই পেল না। লোকটা শুদ্ধতার কাছাকাছি এসে বলল। শুদ্ধতা কাঁপতে কাঁপতে এক পা করে সরতে শুরু করলো। লোকটা ড্রেসিং টেবিলের সামনে এসে হুট করে মাথার চুল ধরে টান দিল, আর কাঁচা পাকা চুলের কস্টিউমটা হাতে চলে এলো। পুরো মাথা ভর্তি এক ঝাঁক কালো চুল দেখা গেল। সিল্কি চুলগুলোর সামনের অংশ কপালে এসে পড়লো। তারপর লোকটা মোটা চশমাটা খুললো, গালের উপরে থাকা কালো গোফটা সরিয়ে ফেললো, আলগা দাড়িটাও খুলে ফেললো। তবে মোচটা আলগা নয়, দাড়িও আছে, তবে কাট করে ছোট করে রাখা চাপ দাড়ি। শার্টটা খুলে প্লাস্টিকের ভুঁড়িটাও খুললো। হাতের 5-6টা পাথর আংটিগুলো খুলে রাখলো। তারপর শুদ্ধতার দিকে চেয়ে চোখ মেরে বলল, জাস্ট আ মিনিট। আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। আর শুদ্ধতা হা হয়ে তাকিয়ে রইল। কি হলো এটা? সেটা সাদা কালার একটা জিন্স আর কালো কালারের টি শার্ট পরে বের হলো। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলে একটু হাত বুলিয়ে শুদ্ধতার দিকে এগোতে লাগলো। শুদ্ধতাও পেছোতে লাগলো। একবারে দেওয়ালে লেগে গেল শুদ্ধতা। সেটা শুদ্ধতার দিকে ঝুঁকে বলল, এখনো দাদু দাদু লাগছে? শুদ্ধতাকে নিশ্চুপ দেখে ছেলেটা আরেকটু ঝুঁকে নিজের কপালটা ওর কপালে ঠেকিয়ে বলল, এই মেয়ে, ফ্রিজ হয়ে গেলে নাকি? কথা বলো। শুদ্ধতা কি বা বলবে? সে এখন শকে আছে। আজকে শকের উপর শক। প্রথমত রাহাত বিয়ে ভেঙে চলে গেল। দ্বিতীয়ত বাবার কথা মতো রাহাতের বুইরা মামাকে বিয়ে করতে হলো। তৃতীয়ত এই বুইরা মামা এখন এক চুটকিতে রূপ বদলে জোয়ান হিরো হয়ে গেল। এমন একটার পর একটা শখ খেলে কারো মুখে বুলি থাকার কথা না, কিন্তু রাহাতের মামা এত জোয়ান কেমনে? আর এই ছেলে বুড়ো সেজে গেলই বা কেন? হুট করে এই প্রশ্নটা মাথায় আসতেই শুদ্ধতা বলল, আপনি না রাহাতের মামা? তাহলে এত জোয়ান কিভাবে? নাকি রাহাতের জন্মের পর পয়দা হয়েছেন আপনি? শুদ্ধতার কথা শুনে ছেলেটা মুচকি এসে বিছানায় এসে বসলো। তারপর বলল, আমি তো রাহাতকে চিনি না। কিন্তু আপনি যে বললেন আপনি ওর মামা। না বললে তোমার বাবা আমার সাথে তোমার বিয়েও দিত না। কিন্তু আপনি আমাকে বিয়েটা করলেন কেন? সব গুলিয়ে যাচ্ছে। আর আপনি কে? সেটা শুদ্ধতাকে ইশারায় সামনের সোফায় এসে বসার নির্দেশ দিল। শুদ্ধতা এক ঝাঁক কৌতূহল নিয়ে বসলো। শুদ্ধতার কৌতূহলী উদ্দীপ্ত মুখ দেখে ছেলেটা হেসে বলল, সবই বলবো, এত হাইপার হওয়ার কিচ্ছু নেই। আমি রৌদ্রূপ রৌনক। আপাতত আমার পরিচয়ের মধ্যে শুধু নামটাই জেনে রাখো। আমি কি করি না করি সব আস্তে আস্তে জানবে। কারণ এমনিতেই আজ অনেক শখ খেয়েছো, তাই নতুন করে তোমার মস্তিষ্কে হাতুড়ি চালানোর প্রয়োজন নেই। আর বিয়ে বাড়িতে একটা কারণে আমি অমন ড্রেস আপে গিয়েছি। কারণটাও বলা যাবে না, তবে তোমাকে বিয়ে করার কারণটা বলি। আমি যখন বিয়ে বাড়িতে আসি তখন তোমার এক্স হবু বর জনাব রাহাত তোমার পাশ থেকে উঠে গিয়েছিল। আর ওর মা তোমার বাবার সাথে কিছু একটা নিয়ে খারাপ ব্যবহার করেছিল। আমি ঘটনাটা জানতে সেখানে গিয়ে দাঁড়িয়ে বুঝতে পারলাম আসলে কি হচ্ছে। তারপর ওরা চলে যাওয়ার পর আমি তোমার বাবাকে রাহাতের মামা পরিচয় দিয়ে বিয়ের প্রস্তাব দিই, যাতে টোপটা গিলে ফেলেন। অবশ্য যা ভেবেছিলাম তাই হলো। আর তোমাকে বিয়ে করার 2টা কারণ আছে। প্রথম কারণ তোমার বাবার মান সম্মান রক্ষা, ওনাকে দেখে আমার মায়া হয়েছিল। আর দ্বিতীয় কারণটা একদিন তুমি নিজেই বুঝবে। শুদ্ধতা ভ্রুকুচকে মনে মনে বলল, এমন রহস্যজনক কেন? কে উনি? শুধু নাম বাদে আর কিছুই বললেন না কেন? আর আমাকে বিয়ে করার দ্বিতীয় উদ্দেশ্যটা কি? শুদ্ধতার ভাবনা সুতো ছিঁড়ে রোদ্রুপ বলল, এত ভাবনা চিন্তা বন্ধ করে দাও, আস্তে আস্তে সব জানবে। আচ্ছা তুমি বসো, আমি কফি নিয়ে আসি। এটা বলেই রোদ্রুপ বেরিয়ে গেল।
রোদ্রুপ যাওয়ার পরে শুদ্ধতা গেল দরজা বন্ধ করতে, কিন্তু দরজা বন্ধ হলো না। দরজা বন্ধ করতে চাইলে হাতের ফিঙ্গারপ্রিন্ট চাই। অনেক চেষ্টা তদবির করেও শুদ্ধতা দরজাটা লাগাতে পারলো না। আর ততক্ষণে রোদ্রুপ চলেও এলো, আর ওকে দেখে শুদ্ধতা ধরা পড়া আসামির মতো কাচুমাচু করতে লাগলো। রোদ্রুপ উচ্চস্বরে হেসে বলল, লাভ নেই, এই দরজাটা আমার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া খুলেও না, লাগেও না। শুদ্ধতা শুকনো মুখে ঘরে এসে বসলো। রোদ্রুপ ওর দিকে এক মগ কফি এগিয়ে দিয়ে বলল, বেশি চিন্তার ফলে তোমার মাথা ব্যথা উঠতে পারে, কফিটা খাও, কাজে লাগবে। শুদ্ধতা কফিটা নিলেও খাচ্ছে না, কারণ ওর সন্দেহ হচ্ছে কফিতে যদি কিছু মেশানো থাকে। এমনিতেও ছেলেটাকে সুবিধার মনে হচ্ছে না, দেখতে সুন্দর হলেও মারাত্মক ধরিবাজ টাইপের মনে হচ্ছে। শুদ্ধতার এমন সন্ধিয়ান চাউনি দেখে রোদ্রুপ আন্দাজ করে বলল, কিছুই মেশাইনি, খেতে পারো, অথবা আমার সাথে চেঞ্জও করতে পারো। শুদ্ধতা চেঞ্জ করে নিল, তবুও খেতে পারল না। সন্দেহটা থেকেই যাচ্ছে। হতে পারে ছেলেটা আগে থেকেই সন্দেহ করে কাপটা চেঞ্জ করে নিজে নিয়ে রেখেছিল, যাতে ও সন্দেহ করলে সন্দেহ কাটানোর জন্য চেঞ্জের নাটক করতে পারে। এবারও শুদ্ধতাকে না খেতে দেখে রোদ্রুপ কৌতুক করে বলল, সিআইডিতে যোগ দেওয়া উচিত তোমার, সারাদিন সন্দেহ করতে পারবে। শুদ্ধতা তীব্র দৃষ্টিতে একবার রোদ্রুপের দিকে চেয়ে কফিতে চুমুক দিল। কফির টেস্টটা দারুণ। দ্বিতীয় চুমুক দিতে শুদ্ধতার ফোনটা চেঁচিয়ে উঠল। উঠে গিয়ে ড্রেসিং টেবিলের ওপর থেকে ফোনটা নিয়ে দেখলো বাবার ফোন। রিসিভ করতেই ওপাশ থেকে আরমান শাহরি বললেন, কি অবস্থা মা, তোরা পৌঁছেছিস? হ্যাঁ বাবা, পৌঁছেছি। বাবা জানো কি, শুদ্ধতা আর কিছু বলতে পারল না। তার আগে রোদ্রুপ পেছন থেকে ওর মুখ চেপে ধরে ফোনটা ছিনিয়ে নিয়ে কানে দিয়ে গলার স্বর পরিবর্তন করে ফ্যাসফ্যাসে গলায় বলল, জি, আমরা পৌঁছে গেছি। আচ্ছা, শুদ্ধকে একটু দেখে রাখবেন, বাচ্চা মানুষ তো। আচ্ছা শুনুন, দ্রুত বিয়ে হয়ে যাওয়ায় এখনো তো বড় কোনো অনুষ্ঠান সম্ভব না, তাই সন্ধ্যায় একটা পার্টি অ্যারেঞ্জ করেছি। আপনাদের যাদের দাওয়াত দেওয়া প্রয়োজন দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, রাখছি। এটা বলে আরমান শাহরি ফোন রেখে দিলেন। ফোন রাখতেই রোদ্রুপ শুদ্ধতার মুখ থেকে হাত সরিয়ে বলল, ইস, একটু হলেই তো সব ফাঁস হয়ে যেত। এই মেয়ে শোনো, খবরদার কাউকে এই বিষয়ে কিছু বলবে না। আমি সবাইকে বলে দিব আপনি ফ্রড। ধোকা দিয়ে আমাকে বিয়ে করেছেন, পরিচয় লুকিয়েছেন। শুদ্ধতা ফুঁসে উঠে বলল। সত্যি বলে দিবা? রোদ্রুপ শুদ্ধতার কাছে অনেকটা এগিয়ে এসে বলল। রোদ্রুপকে এত কাছে দেখে শুদ্ধতা ঢোক গিলে বলল, হ্যাঁ বলবোই তো, সব বলে দিব। রোদ্রুপ আচমকা শুদ্ধতার কুটিদেশ এক হাতে চেপে ধরে নিজের সাথে চেপে ধরে আরেক হাত প্যান্টের পকেট থেকে একটা রিভলভার বের করে শুদ্ধতার মাথার বরাবর তাক করে বলল, এটা চেনো তো বেবি? একেবারে খুলি উড়িয়ে দেব, কেউ কিচ্ছু টের পাবে না। পরে কাঁদতে কাঁদতে তোমার বাবাকে বলবো তুমি তোমার লাভারের সাথে পালিয়ে গেছো। এরপর সারা জীবন তিনি তোমাকে ঘৃণা করবে। কি দেবে সবাইকে? শুদ্ধতা ভয়ে জড়সড় হয়ে গেল। ওর ঠোঁট কাঁপতে লাগলো। রোদ্রুপ সেটা দেখে রিভলভারটা আবার প্যান্টের পকেটে গুজে বলল, এমন করার সাহসও করো না সোনা। এটা বলে রোদ্রুপ শুদ্ধতাকে ছেড়ে দিয়ে বেরিয়ে গেল। শুদ্ধতা ধপ করে মেঝেতে বসে পড়ল। কষ্ট হচ্ছে ভীষণ। শেষে কিনা একটা ক্রিমিনালের সাথে বিয়ে হলো। এটা কি আন্ডারগ্রাউন্ডের মাফিয়া নাকি ডাকাত দলের সর্দার? ভীষণ কান্না পাচ্ছে শুদ্ধতার। সব দোষ ওই রাহাতের, আর রাহাতের কুটনি মায়ের। শুদ্ধতা মনে মনে 14 গোষ্ঠীকে ফ্রিতে ধুয়ে দিল, সাথে রাহাতকে অসংখ্য বদদোয়া দিল। হতাশার ক্লান্ত শরীর নিয়ে শুদ্ধতা নরম বিছানার ওপর ধপাস করে শুয়ে পড়ল, আর মনে মনে বলল, যাক, এখন আর কপাল চাপড়ে কি হবে? যা হওয়ার তা তো হয়েই গেল। তার চেয়ে ভালো কতক্ষণ ঘুমিয়ে নিই। রোদ্রুপ 1 ঘন্টা পর ফিরে এসে দেখলো শুদ্ধতা ওর বিছানার এক পাশ দখল করে আরামে ঘুমাচ্ছে। ও আর কিছু বলল না। খাবারের প্যাকেটগুলো টেবিলের উপর রেখে কম্পিউটার নিয়ে সোফায় বসে পড়ল। খুব মনোযোগ দিয়ে কিছু একটা টাইপ করছিল। প্রায় 2 ঘন্টা পর 10টা বাজে। শুদ্ধতার ঘুম ভাঙলো। সে হাই তুলে বিছানার উপর বসলো। শুদ্ধতাকে উঠে বসতে দেখে রোদ্রুপ বলল, ঘুম ভাঙলো তাহলে? আমি তো চিন্তাই ছিলাম যে তুমি ঘুমালে আমি বাসর করবো কার সাথে। শুদ্ধতা ঘাবড়ে গিয়ে বলল, মানে কি বলছেন? শোনা, খাবার এনেছি তোমার জন্য, ফ্রেশ হয়ে খেয়ে নাও। শুদ্ধতা আর কিছু বলল না, শুধু ঠোঁট বাঁকিয়ে চলে গেল ফ্রেশ হতে। শুদ্ধতা খেয়ে বিছানার উপর দম মেরে বসে রইল, আর রোদ্রুপ ডান হাতে খেতে খেতে বাম হাতে টাইপিং করতে লাগলো।
সোয়া 12টার কাজ শেষ করে উঠে শোয়ার জন্য বিছানায় আসতেই শুদ্ধতা আটকে উঠে বলল, আপনি এখানে কেন ঘুমাবেন? অন্য কোথাও ঘুমান, না হয় নিচে ঘুমান। রোদ্রুপ শুদ্ধতার কথার পাত্তা না দিয়ে শুয়ে পড়ল। ওকে শুতে দেখে শুদ্ধতা বিছানা থেকে নামতে নিলেই রোদ্রুপ শুদ্ধতার হাত ধরে হ্যাঁচকা টানে ওকেও নিজের পাশে শুইয়ে দিয়ে জড়িয়ে ধরে বলল, বাড়ি আমার, খাট আমার, বউটাও আমার, তাহলে আমি অন্য কোথাও ঘুমাবো কেন? ছাড়ুন আমায়। শুদ্ধতা মোচড়ামুচড়ি শুরু করলো। চুপ, একদম চুপ। আর একটা কথা বললে যা চাও না তাই হবে, বলে দিলাম। এটা বলেই রোদ্রুপ আরেকটু শক্ত করে ধরলো শুদ্ধতাকে। শুদ্ধতা ভয়ে আর কিছু বলল না, গাল ফুলিয়ে চুপ করে রইল। আর রোদ্রুপ মিটিমিটি হাসলো, যদিও সেটা শুদ্ধতার চক্ষু গোচর হলো না। মাঝরাতে হঠাৎ শুদ্ধতার ঘুম ভাঙতেই ও উঠতে চেষ্টা করলো, কিন্তু এই ছেলে যেভাবে জড়িয়ে রেখেছে এর থেকে ছুটতেই তো দম বের হয়ে যাচ্ছে। কোনো মতে আস্তে আস্তে ছাড়া পেতেই শুদ্ধতা খুশি হয়ে উঠতে নিতেই বুঝতে পারলো ওর হাত কিসের সাথে যেন আটকে আছে। ড্রিম লাইটের আলোতে দেখলো রোদ্রুপ নিজের হাতের সাথে শুদ্ধতার হাত শিকল দিয়ে বেঁধে রেখেছে। এটা দেখে শুদ্ধতা হাসবে নাকি কাঁদবে কনফিউশন। শুদ্ধতা আস্তে আস্তে রোদ্রুপের পকেটে হাত দিল চাবি পাওয়ার আশায়, কিন্তু একটা পকেটে চাবি নেই। চাবি কোথায় রেখেছে কে জানে। এখন চাবি ছাড়া তো শিকলের তালাও খোলা যাবে না। এ কোন বিপদ। শুদ্ধতা রোদ্রুপের বালিশে নিচেও আস্তে আস্তে হাতড়ালো, কিন্তু চাবি পাওয়া গেল না। হতাশ হয়ে আবার শুয়ে পড়তেই রোদ্রুপ বিদ্রুপের কণ্ঠে বলল, কি শোনা, চাবিটা পেলে না? থাক থাক, কষ্ট পায় না। হঠাৎ রোদ্রুপের কথা শুনে শুদ্ধতা ভয় পাওয়া গলায় বলল, আপনি ঘুমাননি? তোমার মতো একটা বউ থাকলে কি ঘুম আসে আমার? তুমি আমার রাতের ঘুম কেড়ে নিয়েছো। রোদ্রুপ একটু রোমান্টিক গলায় বলল। রোদ্রুপের এমন মস্করা টাইপ কথার পাত্রা শুনে শুদ্ধতা বিরক্ত হয়ে বলল, ধ্যাত। এটা বলে উল্টো ঘুরে শুয়ে রইল। শুদ্ধতাকে আরেকটু ইরিটেট করার জন্য রোদ্রুপ ওকে পেছন থেকে জড়িয়ে ধরলো। এবার চরম বিরক্ত নিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, আপনি কি বিরক্ত করা ছাড়া আর কিছুই করতে পারেন না? হ্যাঁ পারি তো, ভালোবাসতে পারি, কিন্তু তুমি তো দিচ্ছ না সুযোগ। প্লিজ মাফ চাই। আমার উচিত হয়নি মাঝরাতে আপনার মতো আস্ত একটা পাগলকে জাগানো। সুজাতা আফসোসের গলায় বলল, ঠিক বলেছ, এখন যেহেতু জাগিয়েছই সেহেতু ঘুম পাড়িয়ে দাও, না হলে পাগল জ্বালালে কিন্তু কিচ্ছু বলতে পারবে না। রোদ্রুপ একটু আহ্লাদি গলায় বলল, কি করতে হবে এখন আপনাকে ঘুম পাড়ানোর জন্য? আমার দিকে ফিরে জড়িয়ে ধরবে, একটু নড়াচড়া করা যাবে না। যতবার নড়াচড়া করবে ততবার আমার গালে চুমু দিতে হবে। সুজাতা ঠোক গিলে বলল, এটা কেমন কথা? আমি পারবো না। এমনি ঘুমালে ঘুমান, না হলে নাই। আচ্ছা ঠিক আছে, তুমি বললে আমি পাগল, তাহলে পাগলের পাগলামি সহ্য করো আর কি। শুদ্ধতা কিছু বলল না। রৌদ্রপুকে জব্দ করার জন্য পিঠে বাঁধা ব্লাউজের ফিতেটা খুলে দিল। শুদ্ধতা আটকে উঠে বলল, কি করছেন? পাগলামি করছি। এখন তুমি ঘুম না পাড়ালে পাগলামি জারি থাকবে। শুদ্ধতা বুঝে গেল এই লোক চরম লেভেলের নাচরবান্দা। এখন যা বলল তা মানতে হবে, না হলে কি করে আল্লাহ জানে। তাই নিজের ভালো চেয়ে শুদ্ধতা মুখ ফুলিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, ঘুম পাড়াবো। এই তো গুড, দাঁড়াও ফিতেটা বেঁধে দিই। শুদ্ধতা না চাইতেও ওকে জড়িয়ে ধরল। এখন শুদ্ধতার অস্তিত্বের বিস্তৃত শুধুই রোদ্রুপের বক্ষস্থল জুড়ে। শুদ্ধতার শরীর জুড়ে অজানা এক শিহরণ বয়ে গেল। অজানা অচেনা একটা ছেলের এত কাছে ওকে জড়িয়ে ধরে ওর নিঃশ্বাস প্রশ্বাসের সংস্পর্শ পাবে, এটা শুদ্ধতা ভাবেনি। রোদ্রুপ ওকে শক্ত করে জড়িয়ে রেখেছে, যেন বুকের ভেতর ঢুকিয়ে ফেলবে। এভাবে জড়িয়ে থাকতে থাকতে দুজনেই কখন ঘুমিয়ে পড়লো কারোরই খেয়াল নেই। বাদশার ন্যায় নির্মল অম্বরে নিজের দুটি ছড়িয়ে আজকের দিনে সূচনা করলেন সূর্যদেব। দক্ষিণের বিশাল স্বচ্ছ কাছের জানলা দিয়ে তার দীপ্তি ছড়িয়ে পড়ছে সারা ঘরময়, যার মসৃণ আলোয় সিক্ত হচ্ছে খাটের উপরে নিদ্রাচ্ছন্ন একজোড়া ভালোবাসার উপর। নির্দিষ্ট সময়ে ঘুম ভাঙল রোদ্রুপের। এই সময়টায় সে ঘুম থেকে ওঠে প্রতিদিন। তারপর নিয়ম অনুসারে ব্যায়াম, গোসল আর নাস্তা করে। ঘুম থেকে জেগেই খেয়াল করলো শুদ্ধতা ওর বুকের উপর মাথা দিয়ে শুয়ে আছে। রোদ্রুপ সযত্নে ওর মাথাটা বালিশে রেখে উঠতে গিয়েই চোখ আটকে পড়লো শুদ্ধতার গলায় থাকা গাঢ় তিলটার উপর। তিলটা যেন তিল না, চুম্বক। এটা অদৃশ্যভাবে রোদ্রুপকে টানছে। এই চুম্বকের এত শক্তি যে নিজের শক্তি বলে ওকে সম্মোহিতের মতো টেনে নিচ্ছে নিজের কাছে। হঠাৎ শুদ্ধতা ঘুম ভাঙতে দেখলো রোদ্রুপ ওর গলার দিকে ঝুঁকছে।
ভয়েও চিল্লিয়ে উঠতেই রৌদ্রূপের হোশ ফিরল। দ্রুত সরে গেল। সুজাতা ভয় পাওয়া গলায় বলল, এই আপনি কি করছিলেন? কই কিছু করিনি তো। রৌদ্রূপ একদম স্বাভাবিকভাবে উত্তর দিল, একদম মিথ্যা বলবেন না। আমি দেখেছি আপনি আমার গলায় একদম ঝুঁকে পড়েছিলেন। অসভ্য কোথাকার। মেয়ে দেখলেই হুঁশ থাকে না, তাই না? সুজাতা রেগে রৌদ্রূপকে ঝেড়ে দিল। রৌদ্রূপ ভ্রুকুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলল, হ্যাঁ, এখন সব দোষ আমার। তোমার গলায় যে চুম্বক লাগিয়ে বসে আছো সেদিকে খেয়াল নেই। এখন আমি কাছে আসলেই দোষ। শুদ্ধতা রৌদ্রূপের কথা বুঝলো না। গলায় চুম্বক আসবে কোথা থেকে? রৌদ্রূপের কথা বোঝার জন্য বলল, মানে? মানে হলো তোমার গলায় যে তিলটা আছে সেটা আস্ত একটা চুম্বক। এটা যে কোনো পুরুষকে টানার ক্ষমতা রাখে। তাই তুমি এখন থেকে হিজাব অথবা গলায় ওড়না পেঁচিয়ে রেখো, যেন অন্তত ওটা আমাকে ছাড়া আর কাউকে টানতে না পারে। আমি চাই না যেন একমাত্র আমি ছাড়া অন্য কেউ আকর্ষিত হয় এটার উপর। যদি না পড়ি? রৌদ্রূপের মনোবল বোঝার জন্য বললেও শুদ্ধতা সবসময় এই তিলটা হেফাজতে রাখে। কখনো হিজাব অথবা কখনো ওড়না দিয়ে ঢেকে রাখে। রৌদ্রূপ হালকা হেসে আলমারি খুলে রিভলভারটা বের করে বলল, না পারলে? বাকিটা আর ওকে বলা লাগলো না। শুদ্ধতায় তড়িঘড়ি করে বলল, জানি জানি, না পড়লে আমার মাথার খুলি উড়িয়ে দেবেন। রৌদ্রূপ মিষ্টি করে হেসে বলল, এই তো, তাড়াতাড়ি বোঝার জন্য ধন্যবাদ। তারপর রিভলভারটা রেখে দিয়ে ওয়াশরুমে চলে গেল। শুদ্ধতা বিরস মুখে কাছের জানালার কাছে এসে দাঁড়াতেই লক্ষ্য করলো নিচে সুন্দর একটা সুইমিং পুল। এক মুহূর্ত দেরি না করে চঞ্চলাবতী শুদ্ধতার রুম থেকে বেরিয়ে নিচে চলে গেল। তারপর সদর দরজা খুলে বাড়ির পেছনে সুইমিং পুলটায় চলে এলো। এখানে গোসল করতে ইচ্ছে করছে, কিন্তু আবার নামতেও ভয় করছে। এদিকে ওয়াশরুম থেকে বেরিয়ে শুদ্ধতাকে না পেয়ে রৌদ্রূপ নিচে চলে এলো। নিচে এসে দেখলো সদর দরজা খোলা। ভীষণ ভয় পেয়ে গেল সে। দ্রুত বাইরে এসে বাগানে খুঁজলো, কিন্তু শুদ্ধতা নেই। খুঁজতে খুঁজতে বাড়ির পেছনে আসতে দেখলো সুইমিং পুলের সামনে দাঁড়িয়ে আছে সে। রৌদ্রূপ রেগে গিয়ে পেছন থেকে ওর হাত টেনে ধরে নিজের দিকে ঘুরিয়ে বলল, হুটহাট যেখানে সেখানে চলে যাও কেন? বলে আসতে পারো না? টেনশন দিতে ভালো লাগে? শুদ্ধতা প্রকুচকে বলল, আমি তো জানালা দিয়ে সুইমিং পুলটা দেখে এলাম, আর আপনি ওয়াশরুমে ছিলেন, তাই তো বলতে পারিনি। তাহলে অপেক্ষা করতে। তো এটা এত হাইপার হওয়ার কি আছে? আমি তো বাইরে কোথাও যাইনি, সামান্য সুইমিং পুলে এসেছি। আর আপনি তো বাড়ির গেটে তালা দিয়ে রেখেছেন, যাবো কিভাবে? রৌদ্রূপ কিছু বলল না। তার মনেও তো অন্য ভয়। শুদ্ধতার দিকে চেয়ে থমথমে গলায় বলল, এখন থেকে যেখানে যাবে বলে যাবে, ওয়াশরুমে গেলেও বলে যাবে। গট ইট? আপনি এমন কেন? এখন আপনার জন্য আমি কিচ্ছু করতে পারবো না, সব সময় কৈফিয়ত দিতে হবে। আমি কিন্তু কৈফিয়ত দিতে বলিনি, আমি বলেছি বলে যেতে, যেন টেনশনে না থাকতে হয়। এত টেনশন কিসের আপনার? এই তো কাল দেখা হলো, এর মধ্যেই আমার জন্য এত টেনশন? রৌদ্রূপ রহস্যময় হেসে বলল, কাল তো তুমি দেখলে, আমি তো কবে থেকেই দেখতাম। শুদ্ধতা সন্দিহান গলায় বলল, মানে? মানে কিছু না, এখন চলো তো। কোথায়? গেলেই বুঝবে। রৌদ্রূপ দোতলায় শুদ্ধতাকে নিয়ে একটা ঘরে গেল। জিম ঘর এটা। শুদ্ধতা এত বড় জিম ঘর দেখে বলল, আপনার বাড়িতে জিমও আছে? বাহ, আপনি কি এখন জিম করবেন? হ্যাঁ। তাহলে আমাকে এনেছেন কেন? জ্বালাতে। এটা বলে রৌদ্রূপ দাঁত কালালো। শুদ্ধতা চলে যেতে নিলেই জিমের দরজাটা আটকে লক করে দিল রৌদ্রূপ। শুদ্ধতা চরম আক্রোশে ফেটে পড়ল, বলল, আটকে রেখেছেন কেন? আপনি জিম করুন না, আমাকে কেন আটকে রাখতে হবে? আমি কি এখানে কুতকুত খেলবো? আমার সাথে আপনিও করবেন মিসেস শুদ্ধতা শাহরিফ। কেন? আমি কি মোটা হয়ে গেছি নাকি? মোটা হলে মানুষ জিম করে নাকি? ফিট থাকার জন্য, ভালো থাকার জন্য করে। এখন থেকে তুমিও করবে। শুদ্ধতা ভাবুক হয়ে বলল, আপনি নিশ্চয়ই ডাক্তার, তাই না? আমি তোমার মাথা। চুপ করো, আর এই জগিং স্যুটটা পরো। রৌদ্রূপ একটা স্যুট শুদ্ধতাকে এগিয়ে দিয়ে বলল। শুদ্ধতা বলল, এটা আবার কবে আনলেন? কাল খাবার আনার সময়। এখন যাও, দ্রুত পরে আসো। শুদ্ধতা বিড়বিড় করতে করতে ওয়াশরুমে গেল চেঞ্জ করতে করতে মনে মনে বলল, শুদ্ধতা, তোর খারাপ সময় শুরু। এই লোক তোর মাথা এমন ভাবে চিবিয়ে খাবে যে তুই নিজেই তোর মাথা খুঁজে পাবি না। কোন পাপ যে করেছিলাম আল্লাহ জানে, যে এমন বজ্জাত এসে জুটলো। বোধহয় বিনা দাওয়াতে মানুষের বিয়ে খাওয়ার কুফল এটা। আজ পর্যন্ত যাদের বিয়ে খেয়েছি এভাবে, তারা সবাই মিলে
বদদুয়া দিয়েছে বলেই এমন হাল। শুদ্ধতা ট্রেডমিলে হাঁটতে হাঁটতে রৌদ্রকেই খেয়াল করছিল। খালি গায়ে মুক্তোর মতো ঘামের ফোঁটাগুলো চকচক করছে, কপাল দিয়েও দরদর করে ঘাম ঝরছে। আকর্ষণীয় লাগছে খুব। এটা মনে হতে শুদ্ধতা লজ্জা পেয়ে অন্যদিকে তাকালো। যদিও রৌদ্রুপ সেটা খেয়াল করলো না, সে পোশাক করতে ব্যস্ত। ব্যায়াম শেষ করে টাওয়াল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে শুদ্ধতার সামনে এসে বলল, চলুন না সুইমিং পুলে গোসল করি। শুদ্ধতা একগুচ্ছ চঞ্চলতা মাখা কণ্ঠে আবদার করলো। রৌদ্রুপ এক ভ্রু উঠিয়ে বলল, শিওর? ওভার শিওর। শুদ্ধতার কণ্ঠে উচ্ছ্বাস। আচ্ছা, তবে চলো। রৌদ্রুপ মুচকে এসে বলল। শুদ্ধতা তো সেই খুশি, তার সুইমিং পুল ভালো লাগে, কিন্তু তাদের বাড়িতে নেই। বড় জ্যাঠাদের বাড়িতে আছে। যত বাড়ি ওই বাড়িতে গেছে ততবারই সমবয়সী জ্যাঠাতো বোন সুরমার সাথে গোসল করেছে। শুদ্ধতা সুইমিং পুলে নেমে সে কি খুশি। রৌদ্রুপর হাস্যোজ্জ্বল মুখের দিকে চেয়ে এই খুশিটা উপভোগ করছে। তার চেয়েও বেশি মোহিত করছে মেয়েটির সিক্ত বসনের ওপর পরিস্ফুটিত দেহের সূক্ষ্ম ভাঁজগুলো। রৌদ্রুপের দৃষ্টি আচ্ছন্ন হয়ে আছে মেয়েটির ওপর। বুকের বাঁ পাশটা চিলিক দিয়ে উঠছে। সত্যি নারী বিধাতার এমন এক সৃষ্টি যার প্রতি পুরুষ আকৃষ্ট হবেই। তবে যে পুরুষ বহু নারীতে মজেছে, যে পুরুষ এক নারীতে আজীবন মজে থাকে, সে মহাপুরুষ। আর যারা কোনো নারীতে আসক্ত হতে পারে না তারা সন্ন্যাসী। শুদ্ধতা নামক মেয়েটার দিকে তাকিয়ে রৌদ্রুপ মনে মনে বলল, সন্ন্যাসী হতে চেয়েও পারলাম না তোমার জন্য। এবার যদি মরুভূমির মতো খরায় একটু ভালোবাসার বৃষ্টি পাই, তবে অশান্ত মন শান্ত হবে। তুমি কি ভালোবাসবে আমায়? গোসল সেরে শুদ্ধতা আর রৌদ্রুপ ঘরে চলে এলো। প্রথমে রৌদ্রুপ চেঞ্জ করলো, তারপর শুদ্ধতা। চেঞ্জ করে রুমে আসতে দেখলো ঘরে রৌদ্রুপ নেই, নিশ্চয়ই বাইরে গেছে। যাক, তাতে আমার কি। শুদ্ধতা ডোন্ট কেয়ার মাইন্ডে নিচে চলে এলো কিচেনে যাওয়ার জন্য। নাস্তা খেতে হবে। তখন থেকে পেটে ইঁদুর দৌড়াচ্ছে। কিচেনে এসে শুদ্ধতা অবাক। রৌদ্রুপ রুটি সেঁকছে। শুদ্ধতাকে দেখে বলল, আলু ভাজতে পারো? হ্যাঁ পারি। ভেজে ফেলো, আমি আলু কেটে রেখেছি। শুদ্ধতা ফ্রাই প্যানে আলু ভাজি করতে লাগলো। ভাজা শেষে দুজনে নাস্তা করলো। নাস্তা করতে করতে হঠাৎই শুদ্ধতার মনে একটা প্রশ্ন উঁকে দিল। আচ্ছা, এত বড় বাড়িতে লোকটা একা থাকে, এর বাবা মা নেই? শুদ্ধতা প্রশ্নবিদ্ধ চোখে চেয়ে বলল, আচ্ছা আপনার বাবা মা নেই? অ্যাক্সিডেন্টে বাবা মা বোন মারা যায়, আমি শুধু বেঁচে আছি। 4 বছর বয়সে একা হয়েছে। রৌদ্রুপ ম্লান কণ্ঠে জবাব দিল। শুদ্ধতার কষ্ট হলো। একটু হলেও রৌদ্রুপের কষ্টটা আজ করতে পারছে সে। নিজে তো জন্মের পর থেকে মাকে পায়নি, শুধু বাবাকেই পেয়েছে। সেই হিসেবে রৌদ্রুপের চেয়ে সে ভাগ্যবান। সে তো বাবাকে পেয়েছে, কিন্তু মানুষটার তো কাউকেই পায়নি। শুধু তার দীর্ঘ একটা শ্বাস ছেড়ে রৌদ্রুপের দিকে তাকালো। কেমন একটা বিষাদে ছেয়ে আছে মুখটা, ভালো লাগছে না। এই গুমুট ভাবটা কাটাতে শুদ্ধতা বলল, আচ্ছা আপনি কয়টা প্রেম করেছেন? হিসেব নেই, অনেকগুলো। কি আপনি প্লে বয় ছিলেন? শুদ্ধতা ভ্রকুচকে জিজ্ঞেস করলো, না, তবে কাজ হাসিলের জন্য করতে হয়েছে। কি এমন কাজ যে প্রেম করতে হলো? জানবে আস্তে আস্তে। শুদ্ধতা মনে মনে একটা ভেঙচি কাটলো। তারপর বলল, ভালোবেসেছেন কাউকে? রৌদ্রুপ হাসলো। তারপর শুদ্ধতার দিকে চেয়ে বলল, তোমার কি মনে হয়? আমার মনে হয় আপনি ছ্যাঁকা খেয়েছেন। কিছুটা দার্শনিক ভঙ্গিতে বলল শুদ্ধতা। শুদ্ধতার কথা শুনে রৌদ্রুপ উচ্চস্বরে হাসলো। তারপর বলল, না, যাকে ভালোবাসি সে এখন আমাকে ছেড়ে যাওয়ার উপায় নেই তার। মনে মনে হলো কথাগুলো ওকেই ইঙ্গিত করে বলেছে রৌদ্রুপ, তবে শিওর না। একটা মেয়েকে কাল দেখেই ভালোবেসে ফেলেছে কিভাবে? এটা নিতান্তই ফ্লাইটিং ছাড়া কিছুই না। যেহেতু এতগুলো প্রেম করেছে, সেহেতু এগুলো ব্যাপার না। শুধু তা পাত্তাই দিল না। এদিকে রৌদ্রুপের অনুভূতিগুলো যে সত্যি ছিল তা টেরই পায়নি সে। একবার চেয়েছিল নিজের বাড়িতে পার্টিটা অ্যারেঞ্জ করবে, কিন্তু পরে কিছু একটা ভেবে একটা ক্লাবেই করাটাই ঠিক মনে করলো রৌদ্রুপ। আরমান শাহরিফকেও জানিয়ে দিল এখন বেশ কিছু কাজ আছে, তাই শুদ্ধতাকে বলল, শোনো শুদ্ধ, আমার একটু কাজ আছে, আমি কাজটা শেষ করেই ফিরবো। তুমি বাড়ির বাইরে যাবে না, আর কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবে। আচ্ছা আপনার বাসায় বই নেই? শোনো, এটা আমাদের বাসা। এখন থেকে আপনার বাসা করবে না, বলবে আমাদের বাসা। হ্যাঁ আছে। কোথায়? চলো দেখাচ্ছি।
রোদ্রুপ শুদ্ধতাকে নিয়ে নিচতলার একটা ঘরে এসে ঢুকলো। ঘরটা শুধু বই দিয়ে সাজানো, অনেক বড় ঘর এটা। কম করে হলেও 10,000 বই আছে। শুদ্ধতা অবাকের চূড়ায় পৌঁছে গেল। এই লোক এত বই পড়ে? শুদ্ধতা সামনের সারি থেকে একটা বই নিয়ে বলল, আপনি বইও পড়েন? সন্দেহ আছে? সন্দেহ না, আমি তো ভাবতেই পারিনি আপনি বইও পড়েন। এমন অনেক কিছুই দেখবে সামনে যা তুমি ভাবতেও পারবে না, কিন্তু ঘটবে। রোদ্রুপের ঠোঁটে রহস্যের এক টুকরো হাসি ফুটে উঠল। শুদ্ধতা কৌতূহলী গলায় বলল, আচ্ছা, মাঝে মাঝে আপনি এমন রহস্যজনক কথা বলেন যে আমি আগামাথা খুঁজেই পাই না। ভাবে, শুধু সঠিক সময়ের অপেক্ষা করো। আচ্ছা, আসি। এটা বলে রৌদ্র বেরিয়ে গেল শুদ্ধতাকে কথা বলতে না দিয়ে। শুদ্ধতা এঞ্জেলস অ্যান্ড ডেমস ড্যান ব্রাউনের এই বইটি নিয়ে বসে পড়ল। বই পড়তে বসলে শুদ্ধতার হুঁশ থাকে না। ওর সামনে মার্ডার অথবা তৃতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হলেও না। রৌদ্র ফিরল দুপুরে কিছু পরে। ফিরেও দেখতে পেল শুদ্ধতা বইটা বুকের উপর রেখে ঘুমিয়ে আছে। রৌদ্র মুচকে এসে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর ঘরে এসে আদুরে কণ্ঠে শুদ্ধতাকে ডাক দিল, এই শুদ্ধ, ওঠো, খাবে না? শুদ্ধতা ঘুম জড়ানো চোখে একবার রৌদ্রকে দেখে নিয়ে বলল, কখন আসলেন? মাত্রই। শুদ্ধতা উঠে বসলো। খোলা চুলগুলো হাত খোপা করে বলল, একটু আগেই চোখ লেগে গেছিল। আচ্ছা, এখন হাত মুখ ধুয়ে আসো, খাবে। আমি খাবার এনেছি। আচ্ছা, আপনার বাসার সার্ভেন্ট কেন নেই? এত বড় বাড়িতে কোনো সার্ভেন্ট নেই? না, আমি এই বাড়িতে থাকি না, সেই জন্যই এখানে কোনো সার্ভেন্ট নেই। তাহলে আপনি কোথায় থাকেন? আজ রাতে জানবে। রৌদ্রপের কণ্ঠে আবারও রহস্য। শুদ্ধতার মস্তিষ্কে রৌদ্রপ সম্পর্কে অনেক প্রশ্ন জমা হচ্ছে। এই মানুষটা এত রহস্যময় কেন? সব সময় রহস্য দিয়ে আবৃত রাখে নিজেকে। দুপুরে খাওয়া শেষে শুদ্ধতা অসমাপ্ত বইখানা আবারও পড়া শুরু করলো। আর রৌদ্রপ চিন্তিত মুখে কম্পিউটারে কিছু একটা টাইপ করছে। হঠাৎ রৌদ্রপের ফোনে কল আসায় রিসিভ করলো। ওপাশ থেকে কেউ কিছু একটা বলতেই রৌদ্রপ তড়িঘড়ি করে কম্পিউটারটা বন্ধ করে বলল, ওকে, আমি আসছি। তারপর সোফা থেকে উঠে শুদ্ধতাকে বলল, আরেকটা কাজ পড়ে গেল, আমি সন্ধ্যার আগেই ফিরবো, তুমি প্লিজ কষ্ট করে একটু থেকো। এটা বলে রৌদ্র বেরিয়ে গেল। শুদ্ধতা বেশ অবাক হলো। এমন হন্তদন্ত হয়ে ছুটে যাওয়ার রহস্যটা কি? রৌদ্র সম্পর্কে প্রশ্নগুলো জেগে ধরেছে ওকে। এখন সেই প্রশ্নের উত্তর খোঁজা ছাড়া আর কোনো রাস্তা নেই। শুদ্ধতা বইটা রেখে রৌদ্রুপের আলমারি খুঁজতে লাগলো। পুরো আলমারি চিরুনি তল্লাশি দিয়েও রৌদ্রুপের জামা কাপড় ছাড়া কিছুই পেল না। শুদ্ধতা মনে মনে আওড়ালো, বহুত শিয়ানা। তারপর টি টেবিলের ওপর রাখা ল্যাপটপটা দেখে ওটা ওপেন করে দেখলো উইন্ডোজ ওপেন হয় না। পাসওয়ার্ড চাই। কতক্ষণ আবল তাবল পাসওয়ার্ড দিয়েও লাভ হলো না। শুদ্ধতা হতাশ হয়ে গেল। পুরো ঘর খুঁজেও সন্দেহের কিছু না পাওয়ায় শুদ্ধতা আবারও বই নিয়ে বসলো। তবে বইয়ে মনোযোগ নেই। বারবারই রৌদ্রুপ নামক আস্ত রহস্যের গোডাউন থেকে প্রশ্ন এসে মাথার তার ছিঁড়ে দিচ্ছে। কিন্তু কিছু করারও নেই। কাল থেকে আজ পর্যন্ত এই কয়েক ঘন্টা ব্যবধানে শুদ্ধতা আজ করতে পারলো রৌদ্রুপ অনেক ধূর্ত একটা লোক। কিন্তু এই যে ছদ্মবেশ, রিভলভার, দরজায় ফিঙ্গারপ্রিন্ট, এসব কোনো সাধারণ মানুষ অবশ্যই দেবে না। তবে কি রৌদ্রুপ সিক্রেট এজেন্ট, নাকি অন্য কিছু, নাকি মাফিয়া? কিছুই খোলাসা হচ্ছে না। রৌদ্রুপ সন্ধ্যার আগেই ফিরেছে। ওকে দেখে শুদ্ধতা বই বন্ধ করে বলল, কাজ শেষ? হ্যাঁ। রৌদ্রুপ ভেতরে ভেতরে কিছুটা অবাক হলো, কারণ শুদ্ধতা খুব সহজেই ওকে কাজের কথা জিজ্ঞেস করলো, যেন সে জানে রৌদ্রুপ কি কাজ করে এসেছে। তবে রৌদ্রুপ বুঝতে পেরেছে মেয়েটা তাকে ধাঁধায় ফেলছে, বোঝাতে চাইছে ও সব জানে। কিন্তু এত সহজ রৌদ্রুপ রনকে বা ধাঁধায় ফেলা? রৌদ্রুপ ভেবে বাঁকা হাসে। ফ্রেশ হয়ে সে রৌদ্রুপ বলল, মনে আছে তো আজ যে একটা পার্টি অ্যারেঞ্জ করেছি আমি? তাড়াতাড়ি তৈরি হও, আমরা বের হব। শুদ্ধতা সম্মতি জানালো। তৈরি হয়ে নিচে নামতে শুদ্ধতাকে দেখে বুকে হাত দিয়ে বিড়বিড় করে বলল, আমি বোধহয় একদিন এই মেয়েটার কারণেই মরে যাব। এমনিতেই ওকে দেখলে আমার হার্টবিট বেড়ে যায়, তার উপর এভাবে আসলে তো পুরোপুরি বন্ধ হয়ে যাবে। শুদ্ধতা আকাশি রঙের একটা শাড়ি পরেছে, সাথে হিজাবও মিলিয়ে নিয়েছে। সব মিলিয়ে যেন মনে হচ্ছে ধরণীতে এক টুকরো শুভ্র আকাশখণ্ড নেমে এসেছে। আর সেই আকাশের প্রেমে মজেছে রোদ। রোদ্রূপের সামনে এসে ভ্রুকুচকে শুদ্ধতা বলল, এ কি আপনি কালকের মতো আজও বুড়ো সেজেছেন কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। রোদ্রূপের এমন নিজের মন গড়া উত্তর শুনে শুদ্ধতা চটে গিয়ে বলল, আজ তো পাগল আপনি। এখন আপনার জন্য আমার বান্ধবীরা আমাকে টিটকিরি দেবে, বলবে দেখ সারা জীবন মানুষের জামাই নিয়ে নাক ছিটকে মরেছিস, এখন তোর কপালে কি জুটলো? তখন তো আমি বলতে পারবো না আমার কপালে আল্লু অর্জুনই জুটেছে।
কিন্তু শালার ব্যাটা নিজেকে পুরো সদরঘাট বানিয়ে রেখেছে। শুধু তার মনেই নেই সে জোসমিয়াকে হোস করালা, তার জন্যই তো রৌদ্রূপের সামনে দাঁড়িয়ে ওকেই শালার ভেটা বলেছে। বলতে বলতে যখনই রৌদ্রূপের ধারালো দৃষ্টি চক্ষু গোচর হলো, তখনই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মেয়েকে এসে বলল, কি হলো, যাবেন না? রৌদ্রূপ শুদ্ধতার গম্ভীর চোখে চেয়ে বলল, চলো। তবে মনে মনে শুদ্ধতার কথায় বেশ মজা পেয়েছে। মেয়েটা বড্ড চঞ্চল। পার্টিতে পৌঁছে শ্বশুরের সাথে আগে কুশল বিনিময় করলো রৌদ্রূপ। শুদ্ধতা শুধু নাটকটা দেখে চলেছে, কিভাবে একটা মানুষ বেশভূষা পাল্টে অন্য মানুষে রূপান্তরিত হয় তাও ঠিক ছিল, কিন্তু গলার স্বর সেটাও চেঞ্জ। শুদ্ধতার ছোটবেলার বান্ধবী সিনাত এসে ওকে জড়িয়ে ধরে বলল, সরি ইয়ার, কাল আসতে পারলাম না। শুনলাম বিয়েতে কি সমস্যা হয়েছিল। শুদ্ধতা কিছু বলার আগে আরেক বান্ধবী এসে বলল, আরে রাহাত ভাই তো বিয়ে করেনি, সে বিয়ের আসরে ছেড়েই চলে গেছে। তোর কার সাথে বিয়ে হয়েছে? ওই যে দেখছিস শুদ্ধর বাবার সাথে বুড়ো মতন লোকটা দাঁড়িয়ে আছে, ওইটা। কি সত্যি? সিনাত আতকে উঠে বলল। শুদ্ধতা হালকা হাসার চেষ্টা করে মাথা উপর নিচ করলো। বড়ই আফসোসের গলায় সিনাত বলল, এই জন্যই বলছিলাম মানুষের জামাই নিয়ে ভ্যাঙাইতে না। দেখলি তো তোর কপালে কি জুটলো। সিনাতের কথা শুনে শুদ্ধতা মনে মনে বলল, শুধু একবার তোদের আমার জামাই দেখাইলে তোরা ফিট হইয়া থাকবি। আমার নিজেই তো আশ্চর্য লাগছে যে আমি এত সুন্দর জামাই পাইছি। নিজের স্বামী নিয়ে চাপা একটা গর্ব কাজ করছে শুদ্ধতার, তার সাথে বিরক্তিও লাগছে। এত সুন্দর জামাই দেখায় যদি বান্ধবীদের মুখ না বন্ধ করতে পারে, তাইলে এই জামাই থেকে লাভ কি? এই তোর সাথে কাল রাতে কি কিছু হয়েছিল? বান্ধবীদের মধ্যে একজন নিম্ন স্বরে বলল। ওর কথার রেস ধরে আরেক বান্ধবী বলল, শোন, এই বুইড়া ব্যাটারে কোনো আকাম করতে দিবি না। এমনিতেই এক পা কবরে, এখন আবার প্রিয়ার শখ জাগছে। কোনো মতে নিচে নামে ওর সম্পত্তিগুলো লিখিয়ে নিবি, তারপর তুই সবকিছুর মালিক। এইটার কয়দিনই বাঁচবো, ডেট এক্সপায়ার। এটা বলে সবাই হাসা শুরু করলো। শুদ্ধতাও হাসলো, কিন্তু কিচ্ছু বলল না, কারণ কেউ না জানলেও ও জানে রৌদ্রূপ কি। এসব প্ল্যান ওর সাথে খাটবে না। শুধু তার বান্ধবীরা ওকে কুবুদ্ধি দিলেও রৌদ্রূপের সামনে পুরো সাধু সেজে গেল এবং সুন্দর করেই কথা বলল। পার্টি শেষে রাত 12টায় ওরা বাসায় ফিরল। ফিরে রৌদ্রূপ বলল, শুদ্ধ, তুমি ঘুমিয়ে পড়ো, রাতে 3:30টায় আমাদের বেরোতে হবে। শুদ্ধ তা ভ্রুকুচকে বলল, কোথায় যাব এত রাতে? বেশি প্রশ্ন করো না, বললাম না আস্তে আস্তে সব জানবে। শুদ্ধ তা ফুঁসে উঠে বলল, এমন লুকোচুরি আমার ভালো লাগে না। আমাকে এখন বলতে হবে সব, তা না হলে আমি যাব না। জিদ করে না, এখন বলার মতো সময় নেই। রৌদ্রূপ আদেশের সুর তুলল। না, এখনই বলতে হবে, তা না হলে আমি কিচ্ছু করব না। এখানেই ঠায় দাঁড়িয়ে থাকবো। রৌদ্রূপ কিছুক্ষণ নীরব থেকে বলল, শুধু এইটুকুই জানো, আমি একটা মিশনে আছি, এর বেশি আর কিচ্ছু বলতে পারছি না। প্লিজ জিদ করে না। এটা বলে রৌদ্রূপ ঘর থেকে বেরিয়ে লাইব্রেরিতে চলে গেল। আর শুদ্ধ তার সোফায় বসে ভাবতে লাগলো কিসের মিশন, আর কেনই বা এত রাতে বের হতে হবে, কোথায় যাবে। এসব ভাবতে ভাবতে শুদ্ধতা ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর ঘরে এসে শুদ্ধতাকে সোফায় ঘুমাতে দেখে রৌদ্রূপ ওকে পাজাকোলা করে বিছানায় নিয়ে এলো। এরপর জড়িয়ে ধরে নিজেও শুয়ে পড়লো, তবে ঘুমালো না, কারণ আজকে রাতে কিছু একটা হতে চলেছে। শুধু তার পাশে শুয়ে থাকতে থাকতে রৌদ্রূপের চোখ লেগে এসেছিল, তবে কিছু একটা শব্দ শুনে সজাগ হয়ে গেল। সাবধানে উঠে দাঁড়ালো। জানালার কাছে গিয়ে পর্দা ফাঁক গলিয়ে দেখলো বাড়ির সামনে দুটো কালো গাড়ি। ওখান থেকে গাড়ি দুটোকে নজর আসলেও ভেতরের কাউকে দেখতে পাচ্ছিল না। রৌদ্রূপ জানালার কাছ থেকে দ্রুত এসে শুদ্ধতাকে ডাক দিল। শুদ্ধ, ওঠো, বের হবো আমরা। রৌদ্রূপের এমন সাবধানী গলা স্বরে শুদ্ধতার ঘুম ছুটে গেল। উঠে বসে বলল, কোথায় যাব? প্রশ্ন করো না প্লিজ, আমি এক্ষুনি আসছি। এই বলে রৌদ্রূপ ঘর থেকে বের হলো। শুদ্ধতা উঠে আলমারি থেকে একটা কালো টপস আর জিন্স বের করলো। তারপর তড়িঘড়ি রেডি হয়ে চুলগুলো পনিটেইল করে বেঁধে ফেললো। রৌদ্রূপ হন্তদন্ত হয়ে ছুটে এসে বলল, তুমি রেডি? হ্যাঁ। আচ্ছা, একটা স্কার্ফ দিয়ে মুখটা ঢেকে নাও। শুদ্ধতা তাই করলো। তারপর রৌদ্রূপ ওর হাত ধরে আস্তে আস্তে ছাদের দিকে চলে গেল। ছাদে এসে শুদ্ধতাকে ফিসফিসিয়ে বলল, হামাগুড়ি দিয়ে ছাদের পেছনে যেতে হবে, তুমি আমার পেছনে আসো। আস্তে আস্তে ছাদের পেছনে পৌঁছে রৌদ্রূপ শুদ্ধতাকে বলল, এই যে এখান দিয়ে একটা দড়ি ঝুলানো আছে, এটা দিয়ে নামতে হবে। আগে তুমি নামো, পরে আমি নামছি। শুদ্ধতা ভীতু গলায় বলল, আমার ভয় করছে। আচ্ছা। কিচ্ছু হবে না, আমি আছি তো।
তুমি শুধু শক্ত করে দড়িটা ধরে আস্তে আস্তে নামতে থাকো। সুতোতা আস্তে দড়িতে ঝুলে পড়ল, তারপর নামতে লাগলো। ওর নামতে অবশ্য একটু বেশি সময় লেগেছে, তবে নামতে পেরেছে বলে রৌদ্র ভাব ছেড়ে বেঁচেছে। সুতোতা নামার পর সেও দ্রুত নেমে গেল। তারপর বাগানের ভেতরে হামাগুড়ি দিয়ে একেবারে দেওয়ালের সামনে পৌঁছালো। শুদ্ধতা ফিসফিসিয়ে বলল, এবার এখানে দিয়ে ছোট্ট একটা গেট আছে, খুব ছোট, কেউ জানে না আমি ছাড়া। এদিক দিয়েই বের হতে হবে। তারপর রৌদ্র একটা চাবি দিয়ে ছোট্ট দরজাটা খুললো। শুদ্ধতা এটা দেখে বলল, এত ছোট জায়গা দিয়ে কিভাবে বের হব? পারবে, আমি সুন্দর করে বের হতে পারি, তুমি তো আরো আগে পারবে। বের হও তাড়াতাড়ি। শুদ্ধতা কষ্টে বের হলো। জীবনে এমন অভিজ্ঞতা হবে ভাবতেও পারেনি। তারপর রৌদ্র বের হতেই একটা গুলির শব্দ হলো। গুলির শব্দে শুদ্ধতার মনে হলো এক মুহূর্তের জন্য ওর আত্মাটাই উড়ে গেল, যেন গুলিটা ওর হৃৎপিণ্ড ফুটো করে বেরিয়ে গেছে। একদম ভয়ে তটস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা। শুদ্ধতার ভীতি টের পেয়ে রৌদ্র বলল, ভয় পেও না শুদ্ধ, আমি থাকতে কিচ্ছু হবে না তোমার, সাহস রাখো। রৌদ্র শুদ্ধতার এক হাত শক্ত করে ধরে দৌড়ানো শুরু করলো। এই সাইডটা বাড়ির পেছনের সাইড। এখানে পরপর কয়েকটা বাড়ির কনস্ট্রাকশনের কাজ চলছে। কয়েকটা অর্ধনির্মিত আরো কয়েকটার কাজ শুরু হয়েছে। রৌদ্র শুদ্ধতাকে নিয়ে বাড়িগুলোর ভেতর দিয়ে যাওয়া শুরু করলো। কয়েকটা বাড়ি পেরোনোর পর একটা বাড়িতে এসে থামলো। এই বাড়িটাও অর্ধনির্মিত, এখনো বিল্ডিং এর কাজ চলছে। মধ্যরাত হওয়ায় বাড়ির ভেতরে পুরো অন্ধকার। রৌদ্র শীষ দিতেই দোতলা থেকে একটা লোক বেরিয়ে এলো। লোকটার হাতে টর্চ ছিল। রৌদ্র ওকে দুটো পেন ড্রাইভ দিয়ে বলল, এটা টমসকে দিবে আর বলবে সীসাকে পৌঁছে দিতে। ওকে, তুমি কবে ফিরছো? খুব শীঘ্রই। কথা বলতে বলতে লোকটা রৌদ্রুপের পেছনে দাঁড়িয়ে থাকা শুদ্ধতার দিকে লক্ষ্য করে বলল, ওকে ফিরে বলবো। ওকে সিস্টার, তোমার জন্য অপেক্ষা করছি, তাড়াতাড়ি ফিরো। এটা বলেই লোকটা দ্রুত চলে গেল। এরপর রৌদ্র শুদ্ধতাকে নিয়ে বাড়িটা থেকে বেরিয়ে এর পাশে দিয়ে যাওয়া সরু গলিটা দিয়ে ঢুকে পড়ল। রৌদ্রুপের সারা বাড়িতে আলো জ্বলছে। নির্দিষ্ট পোশাক করা 4 জন লোক প্রতিটা রুম তন্ন তন্ন করে খুঁজেও কাউকে পায়নি। শেষে ওর ঘর থেকে কম্পিউটার আর একটা চিরকুট পেল। ওদের মধ্যে একজন সেটা এনে দলপতি গোছের একজনকে দিয়ে বলল, নিক্স, ওর ঘর থেকে এগুলো পাওয়া গেছে। নিক্স নামক লোকটা কম্পিউটারটা হাতে নিয়ে ওপেন করলো। পুরো কম্পিউটার ব্ল্যাঙ্ক, মনে হয় সত্য কেনা কম্পিউটার। এটা কিছুই সেট আপ দেওয়া নেই। তার মানে রৌদ্রুপ যাওয়ার সময় এটা ফ্ল্যাশ দিয়ে গেছে। কম্পিউটারটা সজোরে বন্ধ করে লোকটা চিরকুটটা খুললো। সেখানে লেখা আছে, Your game is over. Be prepared for the outcome. তোমার খেলা শেষ, এবার পরিণতির জন্য প্রস্তুত হও। তীব্র আক্রোশে চিরকুটটা ছিঁড়ে কুটি কুটি করে ফেলল নিক্সন। হুঙ্কার দিয়ে বলল, রিবান যাও, আনা আর বিকিকে ডাকো এক্ষুনি। নিক্সের নির্দেশ পেয়ে রিভান ওই 2 জন সঙ্গীকে ডাকতে গেল। প্রায় সাথে সাথে আনা আর ভিকি হাজির হলো, সাথে রিভানও। নিক্স ঘাবড়ে গেলেও সাথীদের সামনে নিজের অভিব্যক্তি লুকিয়ে বলল, পুরো বাড়িকে খুঁজছো তোমরা? নিক্সের প্রশ্নের উত্তরে আনা বলল, ইয়েস, বাট হি ইজ নো হিয়ার। আমি জানতাম ও পালাবে। সাদে দেখেছো? হ্যাঁ, সব দেখা শেষ, তবে কোনো গুপ্ত পথ দেখিনি যেটা দিয়ে বের হবে। ভিকির গলার উত্তেজনা। তাহলে জলজ্যান্ত একটা মানুষ এভাবে হাওয়া হয়ে যেতে তো পারে না, নিশ্চয়ই কোনো কারসাজি ঘটিয়েছে। নিক্স বলল, একটা নয়, দুটো। নিক্সের কথা শেষ হতে রিভান সংশোধনী দিয়ে বলল, মানে? কথাটা ভিকি বললেও রিভান বাদে 3 জনের গলায় গাঢ় কৌতূহল। ওর ঘরে মেয়েদের কাপড় পাওয়া গেছে, তার মানে ওর ঘরেও ছাড়াও একটা মেয়ে ছিল, আর ওরা 2 জন একসাথে পালিয়েছে, রিবান বলল। ওটা সীসা নয় তো? আনার কণ্ঠে সন্দেহ। না, সীসা হবে না, ওরা এত কাঁচা কাজ করবে না, অন্য কেউ হবে। আনার সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে নিক্স বলল, আর নিক্সের কথাটা সত্যি, যে কোনো অপারেশনে সীসা আর রৌদ্রুপ একসাথে আসে না কখনোই। কখনো রৌদ্রুপ তো কখনো সীসা। তাহলে কে হবে মেয়েটা? মেয়েটাও কি সংযুক্ত নাকি ওদের সাথে? ভিকি বলল, কিছু আন্দাজ করা যাচ্ছে না, তবে ওরা গেল কোন দিক দিয়ে সেটাই বুঝছি না। আনা হতাশ হয়ে বলল, ও অনেক ধূর্ত, হয়তো আমরা ভাবতেও পারবো না এমন কোনো গুপ্ত রাস্তা বানিয়েছে। রিভান বলল, বাগানটা দেখেছো?
নিক্স প্রশ্ন করলো, বাগানটা দেখতে হবে। ভিকি আর রিভান আমার সাথে এসো। আনা, তুমি ওর ঘরে গিয়ে দেখো মেয়েটার আইডেন্টিটি পাওয়া যায় কিনা। ওকে। নির্দেশ মেনে আনা রোদ্রুপের ঘরের দিকে চলে গেল। নিক্স, ভিকি আর রিভান বাগানে গেল। শুদ্ধতা প্রায় বসে পড়েছে, এত জোরে কখনো দৌড়ানি সে। শরীরটা অস্থির অস্থির লাগছে। রোদ্রুপ তো এতে অভ্যস্ত, তাই তার তেমন একটা সমস্যা হয়নি। তবে এখন মূল সমস্যা হলো কোনো ট্যাক্সি, সিএনজি বা বাস কিছুই পাওয়া যাচ্ছে না। তাও যা পাওয়া যাচ্ছে তারা কেউ থামছে না। অবশেষে রাত 4টেয় কেউই বা রিক্স নিয়ে সিএনজি থামিয়ে ওদের ওঠাবে। রোদ্রুপ অনেকক্ষণ ধরে চেষ্টা করছে একটা সিএনজি থামানোর, কিন্তু কেউই সাড়া দিচ্ছে না। শুদ্ধতা নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, আমি একটু কষ্ট করে দেখি। লাভ নেই, থামবে না ওরা। চেষ্টা করতে তো দোষ নেই। আর এতক্ষণ তো আমি চেষ্টা করেছি, কই থেমেছে? রোদ্রুপের গলায় তার ছিল। আচ্ছা, আমি করি, আপনি একটু দূরে সরে দাঁড়ান। কেন? আরে বাবা, আমি পালিয়ে যাব না, আপনার সাথেই যাব। শুধু একটু দূরে গিয়ে দাঁড়ান, সিএনজি থামলেই চলে আসবেন। রোদ্রুপ গম্ভীর গলায় বলল, যাচ্ছি, তবে আমি তোমার জামাই, আর জীবনেও বাবা, ভাই বা হাবিজাবি কিছু বলবে না। এটা তো কথার কথা। যে যাই হোক, নো মিন্স নো। এটা বলে রোদ্রুপ শুদ্ধতা থেকে কিছুটা দূরত্বে দাঁড়ালো। শুদ্ধতা বিড়বিড় করে রোদ্রুপের গোষ্ঠী উদ্ধার করতে করতে গিয়ে মেন রাস্তায় নেমে দাঁড়ালো। দূরে একটা সিএনজি আসতে দেখে একটু স্টাইল করে দাঁড়িয়ে হাত দেখালো। ব্যাস, কাজ হয়ে গেল। সিএনজি থেমে গেল শুদ্ধতার সামনে। ভেতরে কেউ নেই, শুধু চালক ছাড়া। চালকটাকে দেখতে বদ লোক লাগছে। খুব বাজেভাবে ওর দিকে তাকিয়ে হলুদ দাঁতগুলো বের করে বলল, ওঠেন, কই যাবেন আপনি? শুদ্ধতা কিছু বলার আগে রোদ্রুপ চলে এলো। শুদ্ধতাকে নিয়ে সিএনজিতে উঠে বলল, সোজা কমলাপুর স্টেশনে চলে যাও। আপনি ওঠেন কেন? এই আপাই যাইবো, এই আপারে নিয়ে যাবো, আপনি নামেন। রোদ্রুপ পকেট থেকে .45 কোল্ট রিভলভারটা বের করে পেছন থেকে চালকের চুলের মুঠি ধরে ওর রিভলভারটা ওর কপালে ঠেকিয়ে বলল, সোজা স্টেশনে যাবি, যদি হেরফের হয় সোজা উপরে চলে যাবি। রোদ্রুপ অগ্নিমূর্তি আর রিভলভারের চেহারা দেখে চালক ভয়ে আর পিছনেই তাকালো না। সোজা সিএনজি স্টার্ট দিল। বাগানের ঝোপঝাড়ে খুঁজতে খুঁজতে বিকি দেওয়ালের শেষ মাথায় একটা সরু গেট পেল। গেটটা খোলা, এখান দিয়ে যে কেউ হামাগুড়ি দিয়ে যেতে পারবে। আর এটা এমনভাবে বানানো যে খুঁটিয়ে খুঁটিয়ে না দেখলে কেউ বুঝতেই পারবে না এখানে একটা গুপ্ত রাস্তা আছে। ওই মিনি গেটটা দেখতে পেয়ে ভিকি, নিক্স আর রিভানকে ডাক দিল। ওরাও এসে দেখলো। নিক্স এক হাত মুঠ করে আরেক হাতে ঘুষি দিয়ে ক্রোধিত গলায় বলল, শিট, আমি এমনই কিছু আন্দাজ করেছিলাম। ও যা হারামি, ওকে পেতে হলে প্রচুর কাঠখড় পোড়াতে হবে। এর আগের বারও আমাদের সামনে দিয়ে বিক্রি সেজে পালিয়েছিল। হ্যাঁ, সেবার একটুর জন্য বেঁচে গিয়েছিল হারামিটা। রিভান আফসোস স্বরে বলল, আমাদের একটা ভুল হয়েছিল, প্রথমেই একদম উচিত হয়নি ওর বাড়ির সামনে গাড়িগুলো দাঁড় করানো। ভিকি বলল। নিক্স কিছু বলতে যাওয়ার আগেই আনা হন্তদন্ত হয়ে ছুটে এলো। তারপর উত্তেজনাপূর্ণ গলায় বলল, গাইস, লুক, এটা দা এনআইডি। নিক্স আনার হাত থেকে এনআইডিটা প্রায় ছিনিয়ে নিয়ে দেখলো এটা একটা মেয়ের এনআইডি। ভিকি আর রিভানও দেখতে লাগলো এটা। নাম শুদ্ধতা শাহরিফ, মাতার নাম অনিতা হাসান, পিতার নাম আরমান শাহরিফ, জন্ম। এনআইডি নাম্বার ভালো মতো শুদ্ধতার এনআইডি দেখে নিল চারজনই। তারপর নিক্স বলল, এই মেয়ের খোঁজ নিতে হবে, হয়তো মেয়েটাই সাথে ছিল ওর। এখন এই মেয়েটার সাহায্যে ওর কাছে পৌঁছানো যাবে। নিক্সের কথায় সবাই সম্মতি দিল। এরপর ওরা বেরিয়ে পড়লো রোদ্রুপের বাড়ি ত্যাগ করে। কমলাপুর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ফজরের আজান শোনা যাচ্ছে। ঘড়িতে এখন 4:22। মাত্র স্টেশনের সামনে সিএনজি থামলো। শুদ্ধতা আর রোদ্রুপ সিএনজি থেকে নেমে দাঁড়ালো। রোদ্রুপ ভাড়া দিতে চাইলে চালক জোরে জোরে মাথা নেড়ে তথস্থ গলায় বলল, লাগবো না। এটা বলেই 1 মিনিটও সময় নষ্ট না করেই সিএনজি স্টার্ট দিয়ে চলে গেল। যেন এই যাত্রায় রক্ষা পেলে তার শান্তি। টাকা পয়সা কিছুই লাগবে না তার। সিএনজি চালকরা চলে যেতেই শুদ্ধতা ভ্রুকুচকে বিরক্তি নিয়ে বলল, আপনার জন্য লোকটা টাকা না নিয়েই চলে গেল। শুদ্ধতার কথা শুনে রোদ্রুপ শূন্য দৃষ্টিতে একবার ওর দিকে চাইলো। তারপর বলল, আহা,
দরদ উতলে পড়ছে সিএনজি ওয়ালার জন্য। আমি কি ওকে টাকা না নিতে বলেছি? ওরে তো টাকা দিলামই, না দিলে আমার দোষ কি? শুদ্ধতা কিছু বলল না, শুধু ঠোঁট বাঁকালো। এখন মাত্র 4:30, ট্রেন আসবে 7টায়, আরো 1.5 ঘন্টা অপেক্ষা করতে হবে। রৌদ্রুপ একা হলে প্ল্যাটফর্মে কাটিয়ে দিতে পারত, কিন্তু শুদ্ধতাকে নিয়ে পারা যাবে না। কখন কার চোখে ধরা পড়ে যায় তার ঠিক নেই, তখন তো পালাতে হবে। এমনিতে এতটুকু দৌড়ে শুদ্ধতার অবস্থা বেহাল, তাই শুদ্ধতাকে নিয়ে স্টেশনের 3 তলায় গিয়ে হোটেল নিকুঞ্জ থেকে একটা রুম বুক করলো। ওদের সার্ভিস 24 ঘন্টায় খোলা। রুমে এসে শুদ্ধতা ধপাস করে বিছানায় শুয়ে পড়ল। শরীরটা যেন একেবারেই ছেড়ে দিয়েছে। ঘুমে চোখ ভেঙে আসছে, পা দুটো ব্যথা করছে। কখনো এত দৌড়ায়নিও। স্বাভাবিকভাবেই বেশি দৌড়ানোর ফলে এখন ব্যথা করবেই। বিছানায় শুতে শুদ্ধতা ঘুমিয়ে গেছে। রৌদ্রুপ ওর মাথাটা ঠিক করে বালিশের ওপর রেখে নিজেও ওর পাশে কিছুটা হেলান দিয়ে বসলো। ঘুমে চোখের পাতা দুটো ভারী হয়ে আছে, তবু এক প্রকার জোর করে চোখ দুটোকে আটকে রেখেছে, কারণ এই মুহূর্তে ঘুমানোটা নিরাপদ না। এখনো ঢাকার ভেতরে অবস্থান করছে ওরা, কখন কি হয়ে যায় বলা মুশকিল। সব রকম পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে, সেই জন্যই ঘুম কাটাতে প্রয়োজন। কিন্তু এভাবে বসে থাকলে ঘুম যাওয়ার বদলে আরো আসবে। বসে থাকা ছাড়াও আর কি করা যায়? শুদ্ধতা তো সেই কখন ঘুমিয়েছে। রৌদ্রুপ একবার ঘুমন্ত শুদ্ধতার দিকে চাইলো, কি সুন্দর ঘুমাচ্ছে। আস্তে আস্তে শুদ্ধতার মাথাটা বালিশ থেকে উঠিয়ে নিজের বুকে রাখলো। আলগোছো কপালে একটা চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এত চিন্তার মাঝেও শুদ্ধতাকে নিজের বুকে পেয়ে রৌদ্রুপের ভালো লাগছে। ও কখনো চিন্তাও করেনি ওর এমন অনিশ্চিত একটা জীবনে শুদ্ধতাও জড়িয়ে যাবে। ভেবেছিল দূর থেকে ভালোবাসবে, ও সুখী হওয়া দেখবে, কিন্তু বোধহয় সুখটা দুজনের একসাথেই ছিল। রৌদ্রুপ চোখ বন্ধ করে রেখেছিল, তবে ঘুমায়নি। হঠাৎ শুদ্ধতা ধরফরিয়ে উঠে বসলো। ওকে এইভাবে উঠতে দেখে রৌদ্রুপও উঠে বসলো। বিচলিত হয়ে বলল, কি হলো শুদ্ধ, উঠে পড়লে কেন? খারাপ লাগছে? পানি খাবো। রৌদ্রুপ বেড সাইড থেকে ঢেকে রাখা পানির গ্লাসটা শুদ্ধতার দিকে বাড়িয়ে দিল। এক চুমুক দিয়ে গ্লাসটা নামিয়ে রেখে নিজেকে কিছুটা শান্ত করে স্তিমিত গলায় বলল, কয়টা বাজে? 6:30। ও। এটা বলে শুদ্ধতা আবার শুয়ে পড়ল। কিন্তু রৌদ্রুপের চিন্তা কমলো না। শুদ্ধতার এভাবে ঘুম থেকে ওঠার কারণ কি? রৌদ্রুপ ওর দিকে উদ্বিগ্ন হয়ে তাকিয়ে রইল। এইভাবে এক দৃষ্টি ওর দিকে তাকিয়ে থাকতে দেখে শুদ্ধতা বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? কি হয়েছে তোমার, এভাবে ঘুম থেকে উঠে পড়লে যে? একটু অসুস্থ লাগছিল তাই। ও, এখনো খারাপ লাগছে? না, এখন একটু ভালো। আচ্ছা চলো আমরা নাস্তা সেরে নিই, ট্রেন তো 7টায় চলে আসবে। চলুন। শুদ্ধতা আর রৌদ্রুপ হোটেলের রুমের চাবিটা দিয়ে নিচে নেমে একটা রেস্তোরাঁয় ঢুকলো। একটা টেবিলে বসার পর রৌদ্রুপ জিজ্ঞেস করলো, কি খাবে? রুটি ভাজি হলেই হবে। রৌদ্রুপ নিজের জন্য আর শুদ্ধতার জন্য রুটি আর ভাজি অর্ডার দিল। অর্ডার দেওয়ার পর একটু বসতে হলো ওদের, কারণ রেস্তোরাঁগুলো সবাই খুলেছে। একটু সময় লাগবে, তবে বেশি সময় লাগেনি। 5-7 মিনিটের মধ্যেই দিয়ে গেছে। নাস্তা করে যখন ওরা বের হলো তখন 6:50। রৌদ্রুপ শুদ্ধতাকে একটা পানির বোতল কিনে দিয়ে ওয়েটিং রুমে বসতে বলে কোথায় যেন গেল। একটু পরেই ফিরে এসে বলল, চলো ট্রেনে উঠতে হবে। ওরা ট্রেনে ওঠার পরই ট্রেন আস্তে আস্তে ছেড়ে দিল। এখনো যাত্রীরা লাফিয়ে লাফিয়ে উঠল। শুদ্ধতা আর রৌদ্রুপ ওদের নির্দিষ্ট বগিতে চলে গেল। সেখানে একজোড়া কাপল বসেছিল আগে থেকেই। ওদের বরাবরই সিটে রৌদ্রুপ আর শুদ্ধতা বসলো। শুদ্ধতা জানলার সাইডে বসেছে। ট্রেন এখনো দুর্বার গতিতে ছুটে চলেছে। সকাল 7টার আকাশ গুমট ভাব ধারণা করেছে, বাতাসে আর্দ্রতা। শুদ্ধতা ট্রেনের জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইল। ওর খেয়াল নেই পাশে ব্যক্তিটির দিকে। হঠাৎ কাঁধে ভারী কিছু অনুভব হতে শুদ্ধতা পাশ ফিরে তাকিয়ে দেখল রৌদ্রুপ ওর কাঁধে মাথা দিয়ে শুয়ে আছে। শুদ্ধতা মাথাটা এক হাতে একটু চেপে ধরে আবারও বাইরে তাকালো। চোখ জোড়া মেঘলা আকাশে নিবদ্ধ থাকলেও কান জোড়া সামনের সিটের দুটো মানুষের কথা শুনতে আগ্রহী। না তাকিয়েও বোঝা যাচ্ছে মেয়েটা হাসছে আর ছেলেটা কানে কানে কিছু বলছে, তাতে মেয়েটার হাসির বেগ আরো বাড়ছে। বিদ্যুতের আঁকাবাঁকা রেখা চিরে দিল কাঠ কয়লার মতো আকাশটাকে। করাত করে একটা বাস পড়লো কোথাও। ঘন ঘন দুর্যোগের দিন, ঝোড়ো হাওয়ায় গাছগাছালি নুয়ে নুয়ে পড়ছে। বৃষ্টি শুরু হতে শুদ্ধতা জানলার কাঁচ আটকে দিয়েছিল। রৌদ্রুপ তখনও ঘুমে। বারবার ওর মাথাটা পড়ে যাচ্ছিল বলে শুদ্ধতা 2 হাত দিয়ে আগলে রেখেছিল ওকে। তাতে অবশ্য রৌদ্রুপ ভালো করে ঘুমাতে পেরেছে। তবে একটু আগে ধরনী কাঁপানো বাজের শব্দে উঠে গিয়েছিল।
তবুও ঘন্টা থেকের মতো ঘুম হয়েছেই। এতক্ষণ তুমুল বৃষ্টি গলেও এখন গুড়ি গুড়ি পড়ছে। শুধু তার সামনে সিটের ওদের থেকে পারমিশন নিয়ে জানলা খুলে দিল। ঠান্ডা একটা বাতাসে পাশাপাশি হালকা বৃষ্টির ছাটও এসে পড়তে লাগলো শুদ্ধতার মুখে। সারা রাস্তা কতক্ষণ শুদ্ধতা ঘুমিয়েছে তো কতক্ষণ রৌদ্র ঘুমিয়েছে। ওদের মাঝে তেমন একটা কথা হয়নি। এমন কাহিনী দেখে সামনের সিটের ওরা বোধহয় ভাবছে এমন বোরিং জামাই বউ জীবনেও দেখেনি। একটুও কথা নেই, শুধু ঘুম আর ঘুম। কিন্তু তারা কি জানে সারা রাত ওরা ঘুমায়নি, তাই রাতের ঘুম এখন ফুরাচ্ছে। ট্রেন পাহাড়তলি স্টেশনে থামলে শুদ্ধতাকে নিয়ে রৌদ্রুপ নেমে পড়ল। এখনো আকাশ থমথমে হয়ে আছে। স্টেশন থেকে সোজা পাহাড়তলি বাজারে চলে এলো ওরা। এখন 12টা 25 বাজে। বৃষ্টি হওয়ার কারণে বাজারের রাস্তাঘাট মাখামাখি হয়ে আছে কাদায়। রৌদ্র প্যান্টটা একটু খাপিয়ে নিল। ওর দেখা দেখি শুদ্ধতাও খাপালো। বাজার থেকে বেরিয়ে দক্ষিণ দিকের রাস্তাটা ধরলো ওরা। একটু হেঁটে একটা বাড়ির ভেতর ঢুকলো রৌদ্রুপ। ওর পেছনে শুদ্ধতাও আছে। এই শাড়িতে সব টিনের বাড়ি। রৌদ্রুপ একটা ঘরের সামনে এসে জোরে হাঁক দিল। খালা, ও খালা, দেখো আমি এসেছি। ভেতর থেকে একটা মধ্যবয়স্ক মহিলা বেরিয়ে এসে রৌদ্রুপকে দেখেই এসে জড়িয়ে ধরলো। রৌদ্রুপও ধরলো। তারপর কোমল কণ্ঠে বলল, ব্যস্ত ছিলাম খালা, এই তো এখন কয়েকদিনের জন্য বেড়াতে এলাম। মহিলাটা রৌদ্রুপের সাথে কথা বলতে বলতে শুদ্ধতার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ খালা, ও আমার বউ শুদ্ধতা। মহিলাটা শুদ্ধতার মুখে স্পর্শ করে বলল, শুদ্ধতা কিছু বুঝলো না, তাই রৌদ্রুপের দিকে তাকালো। রৌদ্রুপ বলল, জিজ্ঞেস করলো কেমন আছো তুমি। জি ভালো আছি, আপনি কেমন আছেন? মহিলাটা শুদ্ধতার হাত ধরে রৌদ্রুপ আর ওকে বলল, ওরা ভেতরে গিয়ে বসতেই একটু 16-17 বছরের মেয়ে এসে রৌদ্রুপকে বলল, এই তো ভালো আছি, তুমি? শুদ্ধতার দিকে চেয়ে বলল মেয়েটা। ও তোমার ভাবি। রৌদ্রুপের উত্তরটা শুনে মেয়েটা সাথে সাথে মুখ কালো করে ফেললো। পেছন থেকে ওর মা এসে বলল, এটা বলে শিউলি মেয়েটা চলে গেল। রৌদ্রুপের খালা এসে ঘরের ফ্যানটা চালিয়ে দিয়ে চলে গেল। খাটের ওপর আরাম করে বসে রৌদ্রুপ নিজের শার্টের বোতামগুলো খুলতে নিলেই শুধু তার মৃদু গর্জন দিয়ে বলল, বোতাম খুলছেন কেন? আরে গরম লাগছে তাই। লাগুক, আপনি খুলবেন না। শুধু তার চোখ গরম করে বলল। রৌদ্রুপ খুলল না। এর মধ্যে শিউলি লেবুর শরবত এনে রাখলো। রৌদ্রুপের ঘামে ভেজা শার্টটা দেখে বলল, শুধু তার শিউলির কথা পুরো না বুঝলেও আংশিক বুঝতে পেরেছে যে সে রৌদ্রুপকে শার্ট খুলতে বলেছে। শুধু তার রৌদ্রুপের দিকে আগুন চোখে তাকিয়ে আছে। এর অর্থ, তুই একবার শার্টটা খোল, তোর বুক আমি ঝলসে দেব, তারপর বুক দেখাস। রৌদ্রুপ শুধু তার চোখ রাঙানো দেখে একটা ঢোক গিলে শিউলিকে বলল, না শিউলি ঠিক আছে, এমনি শুকিয়ে যাবে। শুধু তার চোখ রাঙানোটা শিউলিরও চোখে পড়ল, তাই আর কিছু না বলে চলে গেল। শিউলি যাওয়ার পর শুধু তার সন্ধিহান চোখে রৌদ্রুপের দিকে চেয়ে রইল। ওর এমন চাহনি লক্ষ্য করে রৌদ্রুপ ও ভ্রুকুচকে বলল, কি হয়েছে? কাহিনী কি? কিসের কাহিনী? এই মেয়েটা আপনাকে শার্ট খুলতে বললো কেন? আরে আমার শার্ট ঘামে ভিজে গেছে তাই বলেছে, অন্য কিছু না। শুধু তার কণ্ঠে তীক্ষ্ণতা। রৌদ্রুপ কৈফিয়ত দেওয়ার ভঙ্গিতে বলল। শুধু তার কিছু না বলে রৌদ্রুপের মুখের দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে উঠে গিয়ে কাঠের দরজাটা বন্ধ করে দিল। তারপর রৌদ্রুপের সামনে এসে দাঁড়িয়ে ও শার্টের বোতাম খুলতে লাগলো। এদিকে শুদ্ধতার এহেন কাণ্ডে রৌদ্রুপ থ বনে গেল। সন্দেহ হচ্ছে এটা আসলে শুদ্ধতা তো। শুদ্ধতা রৌদ্রুপের গা থেকে শার্টটা খুলে দেওয়ালে সেই চাপানো কাঠের আলনার উপর মেলে দিয়ে বলল, শুকিয়ে যাবে, আর এটা শুকানোর পরেই বাইরে যাবেন। রৌদ্র শুধু বলদের মতো চেয়ে রইল, কিছু বলতে পারল না। হঠাৎ শুদ্ধতার কথায় আচরণে অধিকারবোধ লক্ষ্য হচ্ছে। অজান্তে কি ভালোবাসা ধরা দিচ্ছে। রৌদ্রুপের ওষ্ঠে প্রভাতে সূর্যের ন্যায় স্নিগ্ধ এক হাসি ধরা দিল। পাশে বসে থাকা শুদ্ধতাকে চৌকিতে বিছানার ওপর ফেলে দিয়ে ওর ওপর ঝুঁকে পড়ল।
সুজাতা ভ্রুকুচকে বলল, কি হয়েছে, এমন করছেন কেন? শুনলাম তুমি নাকি ভালোবাসো। রৌদ্রুপ দুষ্টু হাসি দিয়ে বলল। সুজাতা বুঝতে না পেরে বলল, বাকি আমাকে? একটু না। এটা বলে ভেঙচি কাটল শুদ্ধতা। সত্যি? হ্যাঁ। প্রমাণ করো। কি প্রমাণ করব? এই যে তুমি আমাকে ভালোবাসো না, এটা প্রমাণ করো। পারবো না। তাহলে বলে দাও ভালোবাসো। আচ্ছা ঠিক আছে, প্রমাণ করব। তবে প্রমাণ করতে কি করতে হবে আমায়? তুমি যদি এখন এই মুহূর্তে আমার ঠোঁটে কড়া একটা চুমু খেতে পারো, তাহলেই বুঝবো তুমি আমাকে ভালোবাসো না। আর হ্যাঁ, কমপক্ষে 2 মিনিট ধরে চুমু খেতে হবে। সুজাতা চোখ গরম করে বলল, হোয়াট? কি বলেন এসব? চুমুর সাথে ভালো না বাসার কি সম্পর্ক? আছে সম্পর্ক, কিন্তু তুমি বুঝবে না। এখন বলো, তুমি চুমু দিবে নাকি আমি বুঝে নেব তুমি আমায় ভালোবাসো? শুদ্ধতার রাগে রৌদ্রুপকে ধাক্কা মেরে উঠে বসে বলল, হ্যাঁ, আমি জানতাম তুমি আমাকে ভালোবাসো, এই জন্যই তো চুমু দিবে না। রৌদ্রুপ পেছন থেকে উল্লাসিত কণ্ঠে বলল, পারবো না চুমু দিতে আপনাকে। আচ্ছা, আমি চুমু দিয়ে প্রমাণ করে দিব যে আমি আপনাকে ভালোবাসি না, তবে সেটা রাতে। রাতে হলে 2 মিনিটে চলবে না, 4 মিনিট লাগবে। শুদ্ধতা চিবিয়ে চিবিয়ে বলল, আচ্ছা। আর মনে মনে রৌদ্রুপকে গালি দিতে দিতে বলল, দাঁড়াও চান্দু, এমন কামড় দেবো যে চুমু কি সেটাও ভুলে যাবা। এদিকে রৌদ্রুপ হাসছে শুদ্ধতাকে জব্দ করতে পারবে বলে, ওইদিকে শুদ্ধতা হাসছে রৌদ্রুপকে শিক্ষা দিতে পারবে বলে। একটু পরেই কে যেন দরজায় নক করলো। শুদ্ধতা চোখ দিয়ে ইশারা করলো যেন শার্টটা পরে নেয়। রৌদ্রুপও তাই করলো। দরজা খুলতে শুদ্ধতা দেখলো রৌদ্রুপের খালা হাসি মুখে বললেন, শুদ্ধতা বুঝতে পারল না। পেছন থেকে রৌদ্রুপ বলল, আচ্ছা খালা। হাত মুখ ধুতে কলপারে যেতে হলো ওদের। শুদ্ধতাকে কল চেপে দিল রৌদ্রুপ। এখন রৌদ্রুপকে কল চেপে দেবে কে? শুদ্ধতা তো আগে কখনো চাপেনি। এরই মধ্যে শিউলি এসে বলল, শুদ্ধতা শিউলির কথা বুঝতে না পারলেও ওর কলের হাতল ধরা দেখে অনুমান করে ফেললো। তারপর তীক্ষ্ণ কণ্ঠে বলল, না শিউলি, তুমি যাও, আমি চেপে দিব। বললাম তো আমি দিব। শুদ্ধতা কিছুটা রেগে বলল। অবস্থা বেগতিক দেখে রৌদ্রুপ বলল, আচ্ছা শিউলি, তুমি যাও, তোমার ভাবি দিবে। শিউলি একবার শুদ্ধতার দিকে ক্রূর চোখে চেয়ে নিঃশব্দে চলে গেল। ও চলে যেতে রৌদ্রুপ বলল, রেগে যাচ্ছিলে কেন? এমনিতেই মেয়েটার আধিক্যতা সহ্য হচ্ছিল না। তার উপর রৌদ্রুপের এই ঢঙের কথা শুনে শুদ্ধতা আরো তেলে বেগুনে তেতে উঠলে বলল, চুপ, একদম একটা কথা বলবেন না। রৌদ্রুপ ধমক খেয়ে চুপ হয়ে গেল। শুদ্ধতা এই প্রথমবারের মতো নলকূপ চাপলো, তাও হিংসার বশবর্তী হয়ে, কিন্তু সেটা নিজেও টের পাচ্ছে না। দুপুরে খেয়ে রৌদ্রুপ বের হলো কি একটা কাজ আছে নাকি। রৌদ্রুপ যাওয়ার পর ওর খালা এসে শুদ্ধতার পাশে বসলো। তারপর বলল, শুদ্ধতা একটু একটু বুঝতে পেরে বলল, 4 দিন হয়েছে। উনি হেসে বললেন। শুদ্ধতা না বুঝেও বুঝদারের মতো হাসি দিল। তাতে যেন মহিলাটা আরো খুশি হলো। সে শুদ্ধতাকে পরামর্শ দেওয়ার ভঙ্গিতে বললেন, এই কথাটা শুদ্ধতা অনেকটাই বুঝলো। তাই মনে মনে বলল, হ্যাঁ, বাদ দিতে তো হবেই, না হলে আপনার মেয়ে কখন নিজের আঁচলে বেঁধে ফেলে তার ঠিক নেই। তবে এটা মনে মনে বললেও শুদ্ধতা মাথা নেড়ে মহিলার কথা সায় দিল। রৌদ্রুপ বাসায় ফিরল রাত 9টায়। এতক্ষণ শুদ্ধতা শুয়ে বসে বোরিং ফিল করছিল। রৌদ্রুপকে দেখে খুশি হলো, তবে সেটা প্রকাশ না করে বলল, এত দেরি হলো যে? একটা কাজ ছিল। তুমি খেয়েছো? না, এখনো খাইনি। কোথায়? আচ্ছা তাহলে খেয়ে নিয়ে আসো। রৌদ্রুপ ফ্রেশ হয়ে আস্তে আস্তে খালা খাবার দিয়ে গেল। খাওয়া দাওয়া শেষ করে রৌদ্রুপ বলল, যাবে? হ্যাঁ। জোড়া দেখি, কাছেই, বেশিক্ষণ লাগবে না। এখন যাব? সবাই ঘুমাক তারপর। আচ্ছা। সবাই ঘুমোতে বেশিক্ষণ লাগলো না। 10:30টার মধ্যে সবাই ঘুমিয়ে পড়ল।
সবাই ঘুমিয়ে পড়ার পর রৌদ্রুপ শুদ্ধতাকে নিয়ে আস্তে আস্তে বেরিয়ে পড়ল। এখনো পুরোপুরি দোকানপাট বন্ধ হয়নি, তবে কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে গেল। হাঁটতে হাঁটতে রৌদ্রুপ শুদ্ধতাকে বলল, একটা কথা বলি। বলুন। শাহিনুর খালাকে দেখলে না? বাবা মা মারা যাওয়ার পর আমি ওনার কাছেই বড় হয়েছি। উনি আমাদের বাড়িতে কাজ করতেন। আমার 20 বছর পর্যন্ত উনি আমাদের বাড়িতে ছিলেন। এরপর ওনার স্বামী মারা যাওয়ায় উনি এখানে চলে আসেন। ওনার একটা ছেলে আছে, সে সৌদি আরবে, আচ্ছা সে সৌদিতে থাকে, আর একটা মেয়ে আছে, আচ্ছা সে সৌদি থাকে, আর একটা মেয়ে নিয়ে উনি এখন এখানেই থাকেন স্বামীর বাড়িতে। আমার যখন 20 বছর ছিল তখন ওর বয়স ছিল 8। এখন অনেক বড় হয়ে গেছে। খালা চলে যাওয়ার পর আমি একাই থাকতাম। মাঝে মধ্যে সময় পেলে খালার কাছে চলে আসতাম। সবার থেকে আমার ওনাকে বেশি আপন মনে হয়। হ্যাঁ, অনেক ভালো উনি, আপনাকে ভালোবাসে অনেক। ওরা কথা বলতে বলতে দিঘির পাড়ে চলে এলো। এখন জায়গাটা জনমানব শূন্য। দিঘির নির্মল পানি ছুঁয়ে মৃদু হাওয়া বইছে। দিঘির পাড়ে একটা জায়গা নির্বাচন করে ওরা বসে পড়ল। এখানে বাতাসটা অনেক সুন্দর। হ্যাঁ, ভালোই লাগে জায়গাটা। রৌদ্রুপ বলল, হঠাৎ কিছু মনে পড়ে যাওয়ায় আবারও বলল, দুপুরে কি বলেছিলে মনে আছে? শুধু তা এই ভয়টাই পাচ্ছিল। মনে মনে বলছিল রৌদ্রুপ যেন ভুলে যায়, কিন্তু না, ভোলেনি। এখন কি করবে? শুধু তা ঢোক গিলে বলল, চুমু কি দিতেই হবে? তুমি বলেছিলে প্রমাণ করবে। আচ্ছা, চোখ বন্ধ করুন আপনি। হ্যাঁ এখন তো অন্ধকার, তবুও চোখ বন্ধ করতে হবে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, করলাম। রৌদ্রুপ চোখ বন্ধ না করেই বলল, করেছি। শুধু তা অন্ধকারেই ওর চুল পেছনটা মুট করে ধরে এই প্রথমবার নিজের ওষ্ঠ অন্য কারো ওষ্ঠে মিলিয়ে দিল। আরমান সাহেব ঘুমাচ্ছিলেন। হঠাৎ ঘুমের মধ্যে বুঝতে পারলেন কেউ হয়তো তার ঘরে এসেছে। চোখ খুলে দেখলেন তার ঘরে দুজন আপাদ মস্তক ঢাকা আগন্তুক। অম্বরের আস্তেও চাঁদখানাও যেন ওদের আলাদা একটু সময় দিয়ে নিজের মেঘের আড়ালে লুকিয়েছে। যখন বাস্তবিক জগতের সব চিন্তাভাবনা উচ্ছন্নে দিয়ে দুই মানবী দিঘির পাড়ে মহাবৃষ্টের মতো গভীর চুম্বনে মত্ত থাকে, তখন প্রকৃতিও সায় দেয়। দিঘির আবছা আলো দুই মানবমূর্তির মিলনের প্রতিচ্ছবি যেন ক্ষণে ক্ষণে এঁকে যাচ্ছে একটু একটু করে। শুধু 4 মিনিটে কি ওষ্ঠের সুধায় তৃপ্তি মেলে? না, 4 মিনিট নয়, প্রথমে কিছুক্ষণ, তারপর আরো কিছুক্ষণ, এইভাবে 4 মিনিটের চেয়ে বেশি হয়েছে। তবে এখন দুজনে দুই দিকে মুখ করে বসে আছে। একজন হাসছে মিটিমিটি, আরেকজন লজ্জায় মরি মরি পড়ছে। লজ্জাটা আরেকটু গভীর করতে রৌদ্রুপ আস্তে করে শুদ্ধতার কটিদেশ এক হাতে চেপে ধরল। রৌদ্রুপের বলিষ্ঠ হাতের ছোঁয়া পেতে শুদ্ধতা চকিতে ফিরে চাইলেও ওর দিকে। চাহনিতে ভয় লজ্জা মিশে একাকার হয়ে আছে। রৌদ্রুপ আরো কাছে টানল ওকে। হ্যাঁ, আবারও রৌদ্রুপের মাতাল চাহনি শুদ্ধতাকে বশ করে নিল। বাধা দিতে পারল না সে। মাত্রই জ্ঞান ফিরল আরমান সাহরিবের। চোখ খুলে নিজেকে আবিষ্কার করলো সম্পূর্ণ নতুন এবং অন্য এক অবস্থায়। চোখ বুলিয়ে চারপাশ দেখতে কিছুটা বুঝতে পারল এটা একটা নির্জন পোড়াবাড়ি। তাকে এখানে বেঁধে রাখা হয়েছে একটা চেয়ারের সাথে। ঘরে কিছুই নেই, শুধুমাত্র সে, তাকে বেঁধে রাখা চেয়ার, দড়ি আর 25 ওয়াটের একটা হলুদ বাল্ব ছাড়া। যতদূর মনে পড়ে ঘণ্টাখানেক আগে দুজন আগন্তুক তার ঘরে প্রবেশ করে অতর্কিত হামলা করে তাকে বেহুশ করে ফেলে এবং এরপরই এখানে নিয়ে আসা হয়। কিন্তু এসবের কারণ কিছুই মাথায় ঢুকছে না। বিভিন্ন চিন্তা আর সম্ভাবনার কথা ভাবতে ভাবতেই লক্ষ্য করলো কারা যেন আসছে। পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। আরমান সাহরিব চোখ বুজে আগের মতোই পড়ে রইল। তবে চোখ বন্ধ থাকলেও বুঝতে পারছেন ওরা এখন এই ঘরে প্রবেশ করেছে। যতদূর ঠাউর হচ্ছে একজোড়া পা তার দিকে ক্রমশ এগিয়ে আসছে। আরমান সাহরিব নিজেকে প্রাণপণে স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। পায়ের শব্দটা হঠাৎ থেমে গিয়ে গলার আওয়াজ শোনা গেল। কি একজন চিন্তাগ্রস্ত কণ্ঠে বলল, এটা একটা মেয়ের কণ্ঠ। তিনি বুঝতে পারছেন, আচ্ছা এখন যদি মুখে পানি পারা হয় তাহলে কি চোখ খুলবে নাকি খুলবে না? না, খুললে তো ধরা পড়ে যাবে। নাটক আর খুললে কি হবে সেটা আন্দাজ করা যাচ্ছে না, তবে খোলা জরুরি। হালকা পানির ছিটে পড়তেই আরমান সাহরিব নাটকটা বন্ধ করে চোখ খুলেন। তবে সামনে থাকা 3 ব্যক্তির মুখ দেখতে পারলেন না। কালো কাপড়ে আবৃত করে রেখেছে তারা। আরমান সাহরিবের জ্ঞান ফিরতেই ওখানের একজন আরেকজনকে বলল,